আর এই বাবাজিকেই দেখা গেল ভোল পাল্টে এজলাসে বসে চায়ের ফরমাইশ করতে, জেলের খাবার নিয়ে নানা অভিযোগ তুলতে। দুটি ধর্ষণ মামলায় বাবা রাম রহিমকে 10-20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত। আজ আপনাদের যেরাম দেখাবো আদালতের ভেতরে ঠিক কি হলো, তেমনই আপনাদের দেখাবো রাম রহিমের সেই ডেরার এক্সক্লুসিভ ছবি, যে সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিল সে। দেখাবো কোন বিলাসী জীবন থেকে এক ধাক্কায় আজ সে হয়ে গেল কয়েদি নাম্বার 1997। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো গোটা দিনের দেশের সব থেকে বড় খবর, ধর্ষণ মামলায় 20 বছরের জেল ধর্ষক বাবার। গোপন ডেরায় মাফির নামে তিনি শিষ্যাদের ধর্ষণ করতেন, তাকেও মাফ করল না সিবিআই বিশেষ আদালত। ধর্ষণের দায়ে 5 কোটি ভক্তের বাবা রাম রহিমকে 20 বছরের কারাদণ্ড দিলেন বিচারক। দুটি পৃথক ধর্ষণের মামলায় 10 বছর করে 20 বছরের জেল হলো তার। कोर्ट ने दोनों को सुन के उनको 10-10 साल दोनों केसेस में, रेप केसेस में कन्विक्ट कर दिया है और 15-15 लाख रुपए उन्होंने फाइन लगा दिए, जिसमें से 14 लाख रुपीज ईच दोनों लड़कियों को देना है एंड टोटल सेंटेंस वुड बी अबाउट 20 years। সাজা ঘোষণার জন্য সোমবার রোহতকের সুনারিয়া জেলে বসেছিল বিশেষ আদালত। পাঁচকুলা থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় বিচারক জগদীপ সিংহকে। সূত্রের খবর, শুরু থেকেই নাটক করতে থাকেন এই ধর্ষক। কোর্টরুমে তাঁর পরনে ছিল সাদা কুর্তা পাজামা, মাথায় জড়ানো ছিল একটি সাদা কাপড়। সাজা নিয়ে সওয়াল জবাবে শুরু হতেই অভিনয় শুরু করে দেয় রাম রহিম। চোখে জল এনে হাত জোড় করে বিচারকের উদ্দেশ্যে সে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। জোরালো সওয়ালে সিবিআই আইনজীবী দাবি করেন সর্বোচ্চ সাজার। বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তার আইনজীবীরা। অজুহাত হিসেবে তারা খাড়া করেন সমাজসেবাকে। কুমিরের কান্না কেঁদে রাম রহিমও বলে, আমি সমাজসেবী, নিয়মিত স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবিরের মতো সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করি, আমাকে কম সাজা দিন। কিন্তু শত নাটক অজুহাতেও মন গলেনি বিচারকের। 10 মিনিট করে দুপক্ষের বক্তব্য শোনার পর স্বঘোষিত এই ধর্মগুরুর 20 বছরের সাজা শোনায় আদালত। দুটি ধর্ষণ মামলায় 10 বছর করে জেল। প্রথম কারাবাসের 10 বছরের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় 10 বছরের সাজার মেয়াদ শুরু হবে। কিন্তু সাজা ঘোষণার পরও সমানে চলছে ধর্ষক বাবার নাটক। সূত্রের খবর, সাজা শোনা মাত্রই চেয়ার থেকে জেলের কোর্টরুমে মেঝে বসে পড়ে রাম রহিম। তারপরেই হাপুস নয়নে কান্না। তখন অবশ্য গোটা দেশ জেনে গিয়েছে শিষ্যাদের ধর্ষণের দায়ে সিবিআই আদালত শাস্তি দিয়েছে ডেরা চাচা সর্দার প্রধানকে। সাজা ঘোষণার পর রাম রহিম অসুস্থতার দাবি করবেন এরকম সম্ভাবনা থাকায় আগে থেকেই রোহতকের জেলে চিকিৎসক উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তার মেডিকেল টেস্ট হয়, দেখা যায় প্রেশার, সুগার সবই নর্মাল। সূত্রের খবর, সাজা ঘোষণা হয়ে গেলেও কোর্টরুম থেকে বেরোতে অস্বীকার করে রাম রহিম, কিন্তু এক প্রকার জোর করেই তাঁকে বের করে নিয়ে যান কারারক্ষীরা। রাম রহিমের হাতে তুলে দেওয়া হয় জেলের পোশাক। সন্ন্যাসের নামে যিনি এতদিন বৈভবের প্রাসাদে বাস করতেন, আপাতত তিনি গারদে। কয়েদি নম্বর 1997। তবে জেল যাপনে তো অভ্যস্ত নয় ভোগী বাবা, তাই বায়নারও শেষ নেই। বিকেলে কোর্টরুমের মধ্যে রাম রহিম চা খেতে চায়, অভিযোগ করে জেলে তাকে ভালো খাবার দেওয়া হচ্ছে না। আদালত সাফ জানিয়ে দেয়, জেলের নিয়ম অনুযায়ী দুপুরে চা দেওয়ার সময় তখনই দেওয়া হয়েছে। বাকি বন্দীদের মতোই থাকতে হবে প্রায় 1000 কোটি টাকার সম্পত্তির মালিক রাম রহিমকে। সূত্রের খবর, যেভাবে জেলের মধ্যে বাকি কয়েদিদের কাজ করতে হয়, বাবাকেও তাই করতে হবে। ঘাম ঝরাতে হবে, তার পরিবর্তে মজুরি পাবে সে। এবিপি আনন্দ। আমি সুনন্দা মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করব। সুনন্দাদীপ, বাবার যা কীর্তি তা তো এই কদিনে আমাদের সামনে এসেছে। আমি শুধু রাজনীতিবিদদের কীর্তির দিকে একবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। 2007 থেকে 12 একাধিকবার জগবিন্দর পাটিয়াল, আমাদের ওখানকার প্রতিনিধি, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, বাবা সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন। শাস্তি নিয়ে কার্যত কোনো আশঙ্কাই ছিল না। তার কারণ, পাবলিকলি কয়েকদিন আগে আমরা দেখেছি রাজ্যের মন্ত্রীরা তার পায়ের কাছে বসে, মানে একেবারে বাবার ভাবমূর্তি নির্মাণে সব থেকে বেশি সাহায্য করেছেন পলিটিশিয়ানরা। তার থেকেও বড় কথা, আমার আপনার করের টাকা হরিয়ানা সরকার সেই টাকার 1,12,00,000 টাকা শুধু এই বাবাকে দিয়েছেন। কিছুদিন আগে সেটা পুরোটা ক্যামেরায় রেকর্ড করা আছে, প্রায় হীরক রাজার মন্ত্রীদের মতো হরিয়ানার 2 মন্ত্রী, বিজেপির শাসিত হরিয়ানার 2 মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী, তারা একই সঙ্গে গেলেন এবং ট্র্যাডিশনাল স্পোর্টসের উন্নতিকল্পে মানুষের করের টাকা 51 লক্ষ টাকা দিলেন। বাইরে এসে সাংবাদিকদের বললেন যে দুর্ভাগ্য, এই খাতে আর টাকা নেই, 51 লক্ষই হচ্ছে ম্যাক্সিমাম বাজেট, থাকলে সেইটাকেও আমি দিয়ে দিতাম। আমি বলছি, ধর্ষণকে তারা ট্র্যাডিশনাল স্পোর্টস মনে করেন কিনা আমি জানি না, মানে এর থেকে নির্লজ্জ রাজনীতিবিদদের ভূমিকা ইদানিংকালের ভারতবর্ষে আমার চোখে পড়েনি।
এটাই আমাদের দুর্ভাগ্য। তাহলেও বলবো বিচার পেতে একটা দীর্ঘ সময় লেগেছে। যে 15 বছর সময়, যে বলা যায় যে দুই নারী, শক্তিময়ী দুই নারী, যারা অত কিছুর পরেও পিছপা হয়নি, তাদেরকে কুর্নিশ করি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা বাদ রাখতে পারি না, কারণ এই যে প্রসেসটা, এটা তো দুইজনের একার পক্ষে হওয়া সম্ভব না। তার সঙ্গে তাদের একটা টিম ছিল, একটা ওই 5 কোটি মানুষের বাইরেও যে কয়েক হাজার, কয়েক কোটি মানুষ ছিল, যাদের যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেচনা সবকিছু অটুট রেখে তারা এই কাজটা করেছেন। তার জন্য তাদেরকে আমরা কুর্নিশ জানাই। আর দ্বিতীয় নম্বর জানাই যে যিনি এই সিবিআই কোর্টের যিনি বিচারক হিসেবে তিনি থেকেছেন, শুক্রবার দিন অত বড় একটা দুর্ঘটনা, অত মৃত্যু, আগুন, তারপরেও পিছপা না হয়ে তিনি কিন্তু ঠিকঠাক জাজমেন্টটা দিয়েছেন। এবং কিরকম চাপ সুনন্দাদি, আমি শুধু যে মেয়েটির চিঠিটা থেকে এই গোটা বিষয়টা সামনে আসে, আমি একটা প্যারাগ্রাফ পড়ছি, কোট আনকোট। সরকারের তাকে এই বাবা বোঝাচ্ছেন, কার্যত ভয় দেখাচ্ছেন ধর্ষণের আগে, সরকারের ওপরও আমার যথেষ্ট প্রভাব আছে। পাঞ্জাব হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং অনেক কেন্দ্রের মন্ত্রীরাও আমার কাছে আসেন, আমার প্রতি তাদের ভক্তি দেখান। রাজনীতিবিদরা আমার কাছ থেকে সাহায্য নিতে থাকেন, সুতরাং তারাও আমার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করবে না। আমি তোমার পরিবারের সদস্যদের সরকারি চাকরি কেড়ে নেব এবং তাদের সেবাদার, মানে যারা তার সেবক, তাদের সেবাদার দিয়ে খুন করাবো, আর সেই খুনের কোনো প্রমাণ থাকবে না। বাবাদের তো এই ভরসাটা থাকেই। রাজনৈতিক লোকের মস্তিষ্ক তাদের কাছে বিক্রি হয়ে যায়, ফিলোসফির দাস হয়ে যায়, এবং সেই জায়গা থেকেই তারা এত বড় ভয়ানক ক্ষমতাবান হয়ে ওঠে। সাধারণ মানুষের শুধু দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। তাদের ওই যে ধর্মীয় মোড়ক, যেটা এই শক্তিশালী মোড়কটা হচ্ছে খুবই শক্তিশালী। সেই রবীন্দ্রনাথের 4 অধ্যায়ের কথা, যে তিনি বলেছিলেন যে পাতা হলুদ হয়ে যায়, সে পাতা কিন্তু খসে পড়ে। এবং আমরা বলি সংসার থেকে সে মানে ছেড়েছে, কিন্তু সংসারই তাকে ছেড়ে দেয় যতক্ষণ পাতাটা হলুদ। এবং এই বিপুল ভোট ব্যাংক, এবং এই বাবা প্রত্যেক নির্বাচনের আগে তার ভক্তদের বলে দিচ্ছেন যে কাকে ভোট মানুষের বিরুদ্ধে এই দুটি নারীর যে অসম লড়াই, এই লড়াইটাকে আমার মনে হয় একটা দৃষ্টান্তমূলক। আর সিবিআই কোর্টের যিনি রয়েছেন তারও কুর্নিশ করি, তারও লড়াইটা দৃষ্টান্তমূলক। এবং এই লড়াইটা যদি না থাকতো, আমরা বিভিন্ন জায়গায় নারী আন্দোলনের কর্মী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকেরা, তারা জানেন তাদের কি কি ফেস করতে হয়। এবং সেই জায়গার থেকে বোধহয় আমরা আরেকটা সাহস বা আশার আলো দেখতে পাচ্ছি, যে হ্যাঁ, লড়লে জেতা যায়। নিঃসন্দেহে। তবে নিঃসন্দেহে মূল্য দিতে হয়েছে। যে সাংবাদিক প্রথম এই ঘটনার সামনে আনেন, তাকে খুন হতে হয়, আজ প্রাণ দিতে হয়েছে। আজ তার ছেলে কঠোরতম শাস্তির দাবি তুলছেন। এখনো রাম রহিমের বিরুদ্ধে 3খানি মামলা বাকি আছে। একটাই সাংবাদিক খুনের মামলা, ডেরার ম্যানেজারকে খুনের মামলা, এবং তৃতীয় নির্বীর্যকরণ নিয়ে একটা মামলা। আমি দ্রুত একবার দেখব আগের দিনের ঘটনায়, যেদিন দোষী সাব্যস্ত হলেন রাম রহিম, 38 জন মানুষকে আমরা হারিয়েছি। সৌভাগ্যক্রমে আজ গোটা দিনে সেই ধরনের বড় আগুন হয়েছে। আমাদের সাদা পোশাক পরতে হবে, বাইরে থেকে আমাদের দেখে সবাই ভাবেন আমরা দেবী, কিন্তু ডেরায় আমাদের থাকতে হবে যৌন কর্মীর মতো। ডেরা সচ্চা সওদা থেকে 3 পাতার এই চিঠি পৌঁছেছিল পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টেও। 15 বছরের পুরনো সেই 2 ধর্ষণ মামলাতে সোমবার 10 অর্থাৎ মোট 20 বছরের কারাদণ্ডের সাজা হলো গুরমিত রাম রহিমের। কিন্তু এখানেই শেষ নয়, শাস্তির আরও খাড়া ঝুলছে ডেরা সচ্চা সওদার প্রধানের ঘাড়ের ওপর। প্রথমটি সাংবাদিক খুনের, দ্বিতীয়টি ডেরার ম্যানেজার হত্যা মামলা, তৃতীয় নিবীর্যকরণ সংক্রান্ত। সময়টা 2002। রাম রহিমের খ্যাতি তখন মধ্য গগনে। সেই সময়ই সামনে আসে ডেরা সচ্চা সওদার পাঞ্জাবের এক সাধ্বীর চিঠি, যেখানে তিনি জানান কিভাবে ডেরার চেম্বারে তাকে এবং আরও অনেককে ধর্ষণ করেছেন রাম রহিম। সেই চিঠি নিজের খবরের কাগজে ছেপেছিলেন রামচন্দ্র ছত্রপতি। একের পর এক প্রতিবেদনে খুলে দিয়েছিলেন রাম রহিমের মুখোশ। এরপরই 2002 সালের অক্টোবরে সিরসার সান্ধ্য দৈনিক পুরা সচের সম্পাদক রামচন্দ্র ছত্রপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ, হুমকিতে কাজ না হওয়ায় অনুগামীদের দিয়ে এই সাহসী সাংবাদিককে চিরতরে সরিয়ে দিয়েছিল ধর্ষণের সাজাপ্রাপ্ত রাম রহিম। 2003 সালে সিবিআই তদন্ত চেয়ে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে দ্বারস্থ হয় সাংবাদিকের পরিবার। আগামী মাসে সিবিআই এর বিশেষ আদালতে এই মামলার শুনানি। आखिर एक ढोंगी संत जो मतलब संत के वेश में
पाखंडी मतलब आज कहीं ना कहीं कानून के शिकंजे में आया तो सही, और इससे उम्मीद बंधी कि हमारे फादर का जो मामला चल रहा है मर्डर केस का, उसमें भी हमें कहीं ना कहीं इंसाफ जरूर मिले। সেপ্টেম্বরে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে তারই ম্যানেজার রঞ্জিত সিংহ হত্যা মামলারও শুনানি রয়েছে। রঞ্জিত ছিলেন সিরসার ডেরার ম্যানেজার। অভিযোগ, রাম রহিমের কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ায় 2002 সালের 10 জুলাই তাকেও খুন করা হয়। শিষ্যাদের ওপর যৌন অত্যাচারের প্রতিবাদে মুখ খুলেছিলেন রঞ্জিত। 2014 সালে রাম রহিমের বিরুদ্ধে জোর করে 400 জন অনুগামীর নিবীর্যকরণের অভিযোগ ওঠে। এই ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। সেই তদন্তও চলছে, অর্থাৎ ধর্ষক বাবার মাথার ওপর আরও খাড়া ঝুলছে। এবিপি আনন্দ। অম্বুজবাবুর কাছে আসবো। অম্বুজবাবু, শাস্তি ঘোষণার পরও ভারতবর্ষের রাজনীতিবিদরা আমায় মার্জনা করবেন, এত নির্লজ্জ যে এই যে মন্ত্রীদের পায়ের কাছে দেখা যাচ্ছে কিছুদিন আগে, তারা প্রত্যেকে পদে আছেন, স্বমহিমায় আছেন, ক্যাবিনেট মিটিং করছেন। আমি বলছি এই মন্ত্রীদের কাউকে বরখাস্ত করা হয়নি। খট্টর নিজে এখনো বসে আছেন শীর্ষে, এবং শুধু এই 38 জনের মৃত্যু নয়, এর আগে জাট আন্দোলনের সময় 32 জনের মৃত্যু হয়েছে, তাতেও কারুর পদ নিয়ে কোনো রকম সংকট দেখা দেয়নি। গোরক্ষপুরে 5 দিনে 63 জন শিশু মারা গেছে, 2 দিনে 30 জন শিশু, তাতেও কোনো পদের এদিক ওদিক হয়নি। আমি বলছি সমস্যাটা এই যে ভারতবর্ষের এখনও সবকটা রাজ্যে তো বিজেপি ক্ষমতায় নেই। এই উদাহরণগুলো সামনে আসছে বলে যে রাজ্যে আপনারা বিরোধী, সে রাজ্যেও যদি কখনো পদত্যাগের দাবি করেন কেউ আমল দেবে না। আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। একজন মন্ত্রী পদত্যাগ করলেন না এই বাবার শাস্তি ঘোষণার পর। একটু মজার জিনিস, একটা কোটেশন, আমাদের সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিলেন একটা কথা বলেছিলেন, একটা টিম হচ্ছে ততটাই ভালো যতটা ওর প্লেয়াররা ভালো। আমাদের দেশেরও ঠিক তেমনি গণতন্ত্র ততটাই ভালো হবে মানুষ যতটা কষাস হবে। মানুষের দায় না মানুষের দাম বলতে না, একটু বলতে এই গণতন্ত্রের 4টে পিলার, যে আপনার হচ্ছে লেজিসলেটিভ, মানে এক্সিকিউটিভ, মিডিয়া, জুডিশিয়ারি। আজকে যদি দেখেন, একটু আগে আপনি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, সেটাকে টেনে আমি বলি যে 51 লাখ টাকা ট্র্যাডিশনাল স্পোর্টসে দিয়েছেন, বলেছেন আর টাকা নেই বলে দিতে পারলাম না, পারলে আরও দিতাম। এটা একটা এক্সাম্পল আপনি দিয়েছেন, খুব ভালো। আমি সাইড বাই সাইড যদি আমাদের রাজ্যের একটা এক্সাম্পল দেখাই, যে 3 তালাক সারা পৃথিবী বর্জন করেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের রাজ্য একদম মানে নেতৃত্ব দিয়ে বলা হচ্ছে 3 তালাক খুব ভালো জিনিস, থাকা দরকার। আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি আমাদের কিছুদিন আগে জানেন আপনারা যে কোন খবরের কাগজ মানুষ পড়বে ঠিক করা দেওয়া হচ্ছিল অফিসে, মানে স্টেট গভর্নমেন্টের অফিসে কোন পেপার থাকবে, সেখানে আনন্দবাজার থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, কারণ রিলেশন ভালো ছিল না। তার মানে কি কোনো ফ্রিডম মিডিয়ার নেই, কোনো ফ্রিডম এক্সিকিউটিভ। আমি বলি আমি এখানে আসছি, দেখুন তুমি অধম হলে আমি উত্তম হব না, আমি সব ধরলাম। না একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। রাতারাতি যে আমি 125 কোটি 130 কোটি দেশকে পাল্টে ফেলতে পারবো, সেই আশাটাও ইউটোপিয়ান। আমি নজির রাখছি, দেখুন কি ধরনের নজির। এই যে বলা হয়েছে না যে সবকা সাথ সবকা বিকাশ, সেই বিকাশের মধ্যে ওদের লুকিয়ে আছে সবকা বিচার। বিচারটা কিন্তু হলো আজকে। 2002-এ বাজপেয়ীর আমলে কমপ্লেনটা হয়েছিল, আর 2017 মোদিজির আমলে হলো। কোনো ইন্টারফারেন্স নেই এখানে, কোর্টে কেউ হারে করছে না। কোর্টটা সরিয়ে অন্য জায়গায় অন্য স্টেট যেতে হয়নি, ওই স্টেটেই বিচারটা হয়েছে। মানে আমি বলছি না যে একদম আমরা পারফেক্ট, কিন্তু কিছুটা অ্যাচিভমেন্ট হয়েছে, যেটা বাংলায় সম্ভব নয়, আমাদের ভুবনেশ্বর যেতে হচ্ছে। একটাও বিচার হয়নি, কারণ হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর কৃতিত্ব। এই বলছেন আমি কোনো কৃতিত্ব নেই, দেশের মানুষের কৃতিত্ব। আচ্ছা, সব মানুষের কৃতিত্ব। আপনি প্রাক্তন অধ্যাপক, আমি এবার একটু আপনার ফ্যাক্টগুলো একটু ঠিক করে দিই। বলুন। এক হচ্ছে এই চিঠি জনসমক্ষে আছে 25শে নভেম্বর 2002 দেশ সেবক নামে একটি পত্রিকায়। অটল বিহারী বাজপেয়ীকে এই চিঠি লেখা হয়েছে ঠিক, কিন্তু সিবিআই তদন্তের সঙ্গে অটল বিহারীর 300 মাইলের কোনো সম্পর্ক নেই। তার কারণটা বলতে দিন, আমি শেষ করতে দিন। আপনি বললেন তো যে অটল বিহারীর সময় হয়েছে, মোদির সময় বিচার পেল। এক হচ্ছে সেটা মারাত্মক, মানে আমি বলছি 15 বছর লাগলো, মেয়েটি খুন হয়ে যেতে পারতো, একজন সাংবাদিক খুন হয়েছে। না আমি কোনো সরকারে যাচ্ছি না, আমি বলছি কেন আমি কৃতিত্ব দেব না। এই চিঠি পাবলিশ হওয়ার পর, এই চিঠি লেখা হচ্ছে
প্রধানমন্ত্রী বাজপেয়ীকে। দেশ সেবক পত্রিকা সেই চিঠি 25 তারিখ ছাপলো। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোনো সিবিআই নির্দেশ দেননি। এই চিঠি আসে হচ্ছে পাবলিক হওয়ার পর হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের মাননীয় বিচারপতিদের চোখে পড়ে, তারা সুও মোটো সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এতে বিজেপি সরকারের অটল বিহারী বাজপেয়ীর কোনো কৃতিত্ব নেই। এটা হচ্ছে এক। 2 নম্বর কি, চার্জশিট কবে হয়েছে? আসল চার্জশিট যার উপর দাঁড়িয়ে কনভিকশন। না, সেটা আমি বক্তব্যটা আমার যেটা বলতে চাইছি, 2007 যে আমরা সাল, সবসময় বলি যে সেন্টার ইনফ্লুয়েন্স করছে, তোতাপাকি সুপ্রিম কোর্ট আমি বলেছে সব বুঝলাম। তোতাপাকি। অমৃতবাবু আপনি একটু আগে বলছিলেন না, এটাই বলছি। না বলছিলেন যে দুটো সময় হচ্ছে বিজেপি একদম fact। চার্জশিট কত হয়েছে? 2007 সাল, তখন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী। আমি তাকেও কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু আপনার ফর্মুলায় যদি বলি 30 সেকেন্ড আগে আপনি যা বলছিলেন তাতে তো মনমোহন সিং এর কৃতিত্ব। না, হ্যাঁ, আমরা তো টোটালি, আমি তো বললাম 130 কোটি লোকেরই কৃতিত্ব, সারা ভারতবর্ষেরই কৃতিত্ব। কিন্তু আপনি একটা ভুলে যাবেন না, ড্রপ তো হয়নি কেসটা 2002 থেকে 4। আমি বলতে চাইছি ড্রপ তো হয়নি কেসটা, এভিডেন্স উড়িয়ে দেওয়া হয়নি। শুনুন না, সারদা দেখুন না আপনি কি কেস কেন হচ্ছে, তার কোনো এভিডেন্স নেই। কি বলছেন? কার সাথে কার তুলনা করলে হবে না। কোথায় গেল এভিডেন্স? শোনো, আমি শুধু একটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে নেদারল্যান্ডে ট্রাকে বিস্ফোরণ হলেও আমাদের মন্ত্রী নেতা সবাই সর্বোচ্চ জায়গা থেকে অবধি টুইট হয়ে যায়। এটা ট্রাকে বিস্ফোরণ নেদারল্যান্ডে। একজন অসহায় ধর্ষিতা মহিলা, প্রভাবশালী বাবাজি, প্রভাবশালী পশুও বলা যায়, 15 বছর ধরে মামলা করলেন। তার সমর্থনে একটা টুইট, একটা সমর্থন, একটা বিবৃতি আমার দেখা। একটা কথা পর্যন্ত বন্ধ করা গেল না। শাস্তি ঘোষণার পরে কেউ খুললেন এই না। মঞ্চটা তৈরি হয়েছে 1948 সালে, 61 বছর ধরে কংগ্রেস রেজিম। আপনি আশ্চর্যজনকভাবে দেখলেন তো যে অম্বুজবাবু বিজেপিকে বা প্রধানমন্ত্রীকে সমর্থনের সপক্ষে বললেন যে এই বিচার ব্যবস্থার মধ্যে কোনোভাবে হস্তক্ষেপ করা হয়নি। আপনি ভেবে দেখুন কি মারাত্মক কথা। আমাদের সংবিধানের একটু আগে উনি বলছিলেন না ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা, বিচার শাসন আইন বিভাগ। এই চার্জশিটটাকে কি করে না, আমার কথা হচ্ছে না, উনি নিজেই বললেন যে বিচার শাসন আইন বিভাগ কেউ কারণ কাজে হস্তক্ষেপ করবে না। এখানে উনি বলছেন যে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা হরিয়ানা সিএম তারা কোনোভাবে এটাতে হস্তক্ষেপ করেনি। অন্তত 38 জন মানুষের মৃত্যুর পরে অন্তত রায়টা এরা প্রকাশ করতে পেরেছে। সত্যি তো দিদি যে কথাটা বললেন যে এত দেরি হলো কেন? যার সমর্থনে প্রধানমন্ত্রী টুইট করেন, যার সমর্থনে আমাদের কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতা বলেন যে এই বাবার মধ্যে জাদু আছে, যেখানে আপনি দেখালেন যে একটু আগে হরিয়ানার মন্ত্রীরা গিয়ে 100 কোটি টাকা বাবার পায়ে দিয়ে আসেন, সেই মানুষের বিচার হয়েছে। বিচার হতে তো দেরি হবে। আমি বলছি তাদের ব্যক্তিগত অর্থ দিলে হতো, রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় অর্থ, করদাতার টাকা। সুনন্দাদি, আমি বলছেন না ইমাম ভাতাটা কার টাকা? আমি বলছি ইমাম ভাতাটা কার টাকা সেটা কেন বলছেন না? করে যাচ্ছেন কেন সেটা কেন বলছেন? ইমাম ভাতাটা বাবার মধ্যে কি জাদু আছে আমি আপনাকে বলছি। 2014 সালে দুটো ভোট হয়, একটা হচ্ছে মে মাসে লোকসভা, আরেকটা হচ্ছে অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা। বাবার মধ্যে জাদু বলছিলেন, জাদুটা এই যে এই দুটো ভোটে বিজেপিকে সমর্থন করেছিল। অ্যাবসলিউটলি না, পাবলিকলি বিজেপিকে এই জন্যই তো আমাদের ভাবতে হবে যে যারা বিজেপির পাশে, যে বাবা বিজেপির পাশে দাঁড়াচ্ছে তার শাস্তির জন্য তো অপেক্ষা করতেই হবে। না হলে আপনি ভাবুন যে হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের ফুল বেঞ্চ এই কথা পরিষ্কার বলছে যে রাজনৈতিক ফায়দার জন্য আপনারা পঞ্চকুলায় আগুন লাগতে দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীকে স্মরণ করানো হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রীর জন্য রাজনৈতিক আত্মসমর্পণ, একবারে রাজনৈতিক আত্মসমর্পণ। এবং আপনি দেখেছেন যে গতকাল প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এই হিংসার বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, কিন্তু আমরা তো আশ্বস্ত হতে পারছি না, কারণ যখন তিনি গোরক্ষাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই মানে নিজের বক্তব্যে, তারই 24 ঘন্টার মধ্যে গোরক্ষকদের তাণ্ডব আমরা প্রত্যক্ষ করেছিলাম। তা আগামী দিনে আরো কোনো বড় তাণ্ডব হবে কিনা? আমরা প্রধানমন্ত্রী স্বতন্ত্র হরিয়ানা বিপদমুক্ত না। আমি একবার রঞ্জিত বাবুর কাছে যাব। রঞ্জিত বাবু, অম্বুজ বাবুর শেষ কথাটা লোকে হয়তো শুনতে পাননি, আমি একবার রিপিট করছি। উনি কংগ্রেসের নাম বলছেন, মানে আমি বলছি এই বাবাজি এবং পলিটিশিয়ানদের নেক্সাসটা কোন পর্যায়ে গেছে? হরিয়ানাতে দুটো ভোটে সম্পূর্ণ সমর্থন করলেন বিজেপিকে, লোকসভাতে, অক্টোবরে হচ্ছে বিধানসভা। আমি বলছি এক্স্যাক্টলি বলছি, পাঞ্জাবে কংগ্রেস নেতার মেয়ের সঙ্গে নিজের একমাত্র ছেলের বিয়ে দিলেন। এই হচ্ছে ব্যালেন্সিং অ্যাক্ট। এই বাবারা রাজনীতিবিদদের কাঁধে পা রেখেই বাবাজি হন।
মানে উড়িপ বাবা হন আর কি, বাবা থেকে উড়িপ বাবা। আপনি একদমই ঠিক বলছেন। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ভিন্দ্রানওয়ালা থেকে রাম রহিম পর্যন্ত এই গোটা পর্যায়ে এই বাবারা আজকে একটা ভয়ঙ্কর রোল প্লে করছে। এবং এই মুহূর্তে 7 জন এইরকম বাবা যারা কোটিপতি বাবা, যাদের প্রচুর এরকম ভক্ত রয়েছে, তারা হয় জেলে আছেন অথবা তাদের এই ধর্ষণ, খুন এবং নারী পাচার ধরে এই ধরনের মামলা চলছে। এবং এই 7 জনই রাজনৈতিকভাবে প্রচন্ড প্রভাবশালী। এই আশারাম বাপু সহ আপনার অনেকে 7 জন। এটাও তো বিলম্বিত। একদম এই যে গুরুবাদ করেছে গুজরাট সরকার, এই যে গুরুবাদ আজকে মার্ক্সবাদ বলুন, গান্ধীবাদ বলুন, সমস্ত বাদকে অতিক্রম করে গুরুবাদ এমন একটা জায়গা দখল করছে যেইটা কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার, যে রাজনৈতিক যে ব্যবস্থা বা রাজনৈতিক যে কি বল নেতৃত্ব পার্টি, তাদের প্রতি একটা চরম অনাস্থা কেন তৈরি হয়েছে, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই ঘটনার মধ্যে দিয়ে। নাকি রাজনীতি আর এই গুরুবাদ পরস্পরের পরস্পরকে টিকিয়েও রাখছে, যে দুজনের ক্লেদটা, গ্লানিটা ঢাকছে, অপরাধটা আড়াল করছে। একদম। এবং এই সঙ্গে এই যে বিচারটা হলো এবং যোগ্য বিচার হয়েছে, 10 বছর করে সবথেকে বড় সাজা দেওয়া হয়েছে, আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে ওই যে বাকি 7 জন তাদের ক্ষেত্রেও অন্তত তারা সাজা পাবে, এরকম তো আশার আলো দেখতে পাচ্ছি। এইটা আমাদের একটা আশ্বস্ত করছে। এবং আমি আদালত সতর্ক আছে। আজকেও আশারাম বাপুর ক্ষেত্রে গুজরাট সরকার সুপ্রিম কোর্টে, আমি রঞ্জিত বাবু আসবো, তার আগে কোন ক্ষমতা, অর্থ, বৈভব, প্রভাব কোন পর্যায়ে এই গুরুরা পৌঁছতে পারেন? আমি শুধু এই রাম রহিমের সম্পত্তির কথায় আসব। 700 একর, আমরা জানি 400 একর জমি নিয়ে পশ্চিমবঙ্গে কি হয়েছিল। 700 একর হচ্ছে তার শুধুমাত্র হরিয়ানায় সম্পত্তির পরিমাণ। 40 একর, ওটা প্রচার 400, আসলে 400। আপনার কটাক্ষ আপাতত আপনার কাছে রাখুন। মল, রিসোর্ট, কারখানা, হাসপাতাল, এই সমস্ত নিয়ে হচ্ছে তার সাম্রাজ্য। এমন সাম্রাজ্য যেখানে রাজনীতিবিদরা সকাল থেকে সন্ধে অবধি মাথা ঝোঁকাচ্ছেন, শুধু নয়, একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে তার পদসেবা করছেন। দেখুন, শপিং মল, রিসর্ট, কারখানা, হাসপাতাল, কি নেই এখানে? তবে এটা কোনো শহর নয়, এটা হরিয়ানা শীর্ষায় ডেরা সাচা সওদার হেডকোয়ার্টার। ধর্ষক বাবার এই হলো সাম্রাজ্য। বিলাস ফ্যাশনের সমস্ত উপকরণে মোড়া 700 একরের এক সাম্রাজ্য, যেখান থেকে এতদিন ভক্তির কারবার চালিয়েছে ধর্ষণের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। রাম রহিমের এই দুনিয়া নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কারণ এই দুনিয়ার ভেতরে কি আছে তা আজ অব্দি কেউ জানেন না। প্রথমবার সেই ছবি আপনারা দেখবেন এবিপি আনন্দর পর্দায়। প্রায় প্রাণের ঝুঁকি নিয়ে ডেরায় পৌঁছে গিয়েছিলাম আমরা। বেশি লোক দেখলেই সন্দেহ হবে, তাই স্টিয়ারিং এ আমাদের প্রতিনিধি, পিছনের আসনে শুধু চিত্র সাংবাদিক। पहुंचने के बाद में अब हम आगे की तरफ बढ़ रहे हैं। ये आप देख सकते हैं कि द MSG रिसोर्ट है, ये MSG रिसोर्ट है। और अब हम आगे की तरफ जैसे बढ़ते हैं तो ये है गुरमीत बाबा राम रहीम का शाह सतनाम जी स्पेशलिटी हॉस्पिटल। ডেরা সাচা সওদার একটি অংশ ঘিরে সাধারণ মানুষের আগ্রহ সব থেকে বেশি, গুরমিত রাম রহিমের গুহা। শোনা যায় এখানে 209 জন সুন্দরী শিষ্যা পরিবৃত হয়ে থাকতো সে। ডেরার 9 নম্বর গেট হয়ে পৌঁছানো যায় সেই গুহায়। এই হলো সেই রাস্তা। ये है बाबा की गुफा को जाने वाला मेन रास्ता, गेट नंबर 9, जहाँ पर बाबा रहते हैं। लगातार जो डेरा अनुयायी हैं उन्हें आप देख सकते हैं। গেটের সামনে এখনো প্রহরায় বাবার সশস্ত্র গুন্ডারা, তাই ভিতরে যাওয়া অসম্ভব। ঝুঁকি এতটাই যে আমরা গাড়ি থেকে নামতে কিংবা গাড়ি থামাতে পর্যন্ত পারিনি। আরেকটু এগোতেই চোখে পড়লো ডেরা সাচা সওদার ঝাঁ চকচকে শপিং মল, যা চাইবেন তাই পাবেন। ये जो है MSG मॉल है बाबा राम रहीम का। তার সামনেই রয়েছে মাল্টিপ্লেক্স, যেখানে শুধু গুরমিত রাম রহিমের ছবি দেখানো হয়। बाबा का MSG मॉल है, मॉल जहां पर बाबा की शूट की हुई, डायरेक्ट की हुई तमाम पिक्चरें और जो डेरा सच्चा सौदा के अनुयायी हैं अभी भी बड़ी संख्या में जो है यहाँ पर हमें खड़े हुए नजर आ रहे हैं। ডেরা সাচা সওদার ইনডোর স্টেডিয়ামের সামনে গাড়ি রেখে এগিয়ে এলো কয়েকজন ভক্ত। গাড়ি ঘোরাতে বাধ্য হলাম আমরা। এবার ডেরা সাচা সওদার যে অংশে আমরা পৌঁছলাম সেখানে চলে চাষবাস। রাস্তা ধরে আরেকটু এগোলেই চোখে পড়বে একের পর এক কারখানা। राम रहीम की फैक्ट्री है, ऐसी तमाम कम से कम बाबा की 10 से 12 फैक्ट्रियां बताई जाती हैं, जिन फैक्ट्रियों में बाबा के जो ब्रांडिंग के MSG वाले सामान हैं वो मिलते हैं। और अब हम आपको लेके आए हैं MSG की फैक्ट्री कैंटीन पर। এখানে কারখানার সংখ্যা কোনো শহরকেও টক্কর দিতে পারে। ডেরা সাচা সওদার কারখানার সংখ্যা 12,
নাম এমএসজি ফ্যাক্টরি। কারখানায় উৎপন্ন জিনিস বিক্রির জন্য রয়েছে আলাদা ক্যান্টিন। এছাড়া গুরমিত রাম রহিমের ডেরায় রয়েছে পেট্রোল পাম্প, স্কুল, কলেজ। ডেরায় রয়েছে নিজস্ব দমকল বিভাগও। আয়কর সূত্রে দাবি 2010-11 সালে ডেরার বার্ষিক আয় ছিল 30 কোটি টাকা। এখন বাবার সম্পত্তির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। গোটা ভারতে গুরমিত রাম রহিমের 46টি আশ্রম রয়েছে। তবে সমস্ত আকর্ষণ প্রধান দপ্তর ডেরা সাচা সওদা ঘিরে। সেখানে পৌঁছতে পেরেছি একমাত্র আমরা, এবিপি আনন্দ। রঞ্জিতবাবু, কার্যত একটা সমান্তরাল রাষ্ট্র চলছে। আমাদের রাষ্ট্র নানা ক্ষেত্রে এত ওভারল্যাপিং করে ব্যক্তি পরিসরের ওপর, ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর, সেই রাষ্ট্রের নাকের ডগায় কার্যত তার প্রশ্রয়ে একটা সমান্তরাল রাষ্ট্র চলছে। এই এমএসজির নাম মানে ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার অফ গড, তার একটা সিনেমার নাম। আমি বলছি এ তো চালাতে দেয়া হচ্ছে তার নিজস্ব মুদ্রা, তার দমকল, তার শপিং মল, এটা হচ্ছে কি? এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে তারা বলেছেন যে বিশ্বাসের জন্য হিংসা বরদাস্ত করা হবে না। কিন্তু যারা এটাকে অ্যালাউ করছে এবং এই যে হিংসা যারা করলো, তারা যাদেরকে আসতে দিয়েছে, তাদেরকে গোটাভাবে তাদের কাছে প্রচার করে তাদেরকে নিয়ে এসেছে, তারপরে তাদের উপর যেভাবে যেভাবে গুলি করে তাদেরকে হত্যা করলো 38 জন মানুষকে, এটাও অত্যন্ত নারকীয়। এই মানুষগুলো কিন্তু বেশিরভাগই সাধারণ মানুষ, তাদের হাতে কোনো মারণাস্ত্র ছিল না, একজন পুলিশও আহত হয়নি, একজন সিআরপিও আহত হয়নি। কিন্তু যখন তারা গোটা পর্যায়ে নিষ্ক্রিয় থাকলো, তারপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে 38 জন মানুষকে এভাবে হত্যা করলো, এইটাও কিন্তু তদন্ত হওয়া দরকার। এর আগে জাটদের ক্ষেত্রে 32 জনকে হত্যা করেছিল, তখন একটা প্রকাশ সিং এর নেতৃত্বে একটা কমিশন হয়েছিল। সেই কমিশন 73 জন পুলিশকে দোষী সাব্যস্ত করেছিল এবং একগুচ্ছ সুপারিশ করেছিল যে পুলিশকে কিভাবে ট্রেনিং দিতে হবে, কিভাবে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমি দেশের সেনাবাহিনীকে ডাকছি কি না, আমি একজন ধর্ষক বাবাকে রক্ষা করতে, তাকে আমি জেলে পাঠাতে পারছি না বা আদালতে নিয়ে আসতে পারছি না। দেশের সেনাবাহিনী, কোন দেশে বাস করছি আমরা? কেন লাগবে এত লাগাম ছেড়ে দিলে? তারা আজকে দোষ দিচ্ছে তাদেরকে, তারা বলছে সিআরপিএফ আমাদের নিয়ন্ত্রণে না, তারা গুলি করে মেরে দিয়েছে। কিন্তু তুমি পুলিশ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ তোমার নেই, তুমি আমরা অথচ পাশাপাশি এই হরিয়ানা সরকারকে দেখেছি যে অতি সক্রিয়তা পুলিশ, এই হরিয়ানা সরকারকে দেখেছি যে অতি সক্রিয়তা পুলিশের, মারুতি আন্দোলন, হিরো হন্ডা শ্রমিকদের আন্দোলন ভয়ঙ্কর ভাবে দমন করতে এই পুলিশের। মারুতি বা হিরো হন্ডা শ্রমিক আন্দোলনের সময় 144 ধারা জারি হয়েছিল, মাছি গলতে পারেনি, কোনো সমাজকর্মীকে যেতে দেওয়া হয়নি। আজকে 200 গাড়ির কনভয় ঢুকে গেল 144 এর মধ্যে, অথচ এখানে 1.5 লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল, তারা সম্পূর্ণ নীরব থেকে গোটা ব্যাপারটাকে করতে দিল। ওই যে আদালত বলেছে না যে ভোটের সাথে প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে যারা এটা করলো 38টা লোক দেহত্যাগ করতে পারে, মন্ত্রীরা পদত্যাগ করবে না। না, এটা পদত্যাগের ইস্যু নয়। কেন ইস্যু নয়? না, এটা বলতে দিন একটু। মুখ্যমন্ত্রী তো একদিনও পদে থাকার যোগ্যতা নেই। যে ধর্মের আবেগ আর রাজনীতির আবেগ দুটো একদম আলাদা জিনিস। ধর্মের আবেগ অনেক বেশি শক্ত, অনেক বেশি শক্তিশালী। এটা ধর্ম না, এটা অধর্মের আবেগ। এটা ভেতরে অধর্ম, কিন্তু মানুষের সাধারণ মানুষ জানে না। অধর্মের আবেগ জানানো হয়নি কেন? ওই চিঠিটা কবে বেরিয়েছিল? মানে ওই দুই মহিলা 2002 থেকে কোর্টে চিঠি বেরিয়েছিল, মানুষের সামনে মামলা চলার পরও ধর্মের আবেগ থাকে। সমাজের যা অবস্থা আমাদের গোড়াতেই যেটা বলে, না না, এই অবস্থাটাকে পুষ্ট করা হচ্ছে তো। হ্যাঁ, এটা তো স্বাধীনতা থেকে চলে আসছে, এটা রাতারাতি নয়। আপনারা তো করছেন, 2014 সালে ক্ষমতায় এসে আপনারাও তো করছেন। ঠিক আছে, আমি আপনাদের মন্ত্রী, আপনার মন্ত্রীরাই তো গেছিল, আপনার হরিয়ানার 2 মন্ত্রী তো গিয়েছিল বাবা। পাঞ্জাব বলে যাচ্ছেন কেন? পাঞ্জাবটা বলতে দিচ্ছেন, বরঞ্চ পাঞ্জাবে অনেক বেটার ম্যানেজমেন্ট, পাঞ্জাবে অনেক বেটার ম্যানেজমেন্ট। আজকে হরিয়ানা পাঞ্জাবে তুলনা করলে পাঞ্জাবে অনেক কম হয়েছে। আপনি তো রাজ্যের উদাহরণ আনছেন, এতগুলো না, আমি বলছি পরপর এতগুলো রাজ্যের উদাহরণ আনলেন, আমি একটা ছোট্ট উদাহরণ আনি। সেটা হচ্ছে যে মদন মিত্রর ভিডিও ফুটেজে কি ছিল, তিনি সারদার এবং সুদীপ্ত সেনের সম্পূর্ণ বেআইনি মানুষের অর্থ শোষণকারী একটা সংস্থাকে ক্লিন চিট দিচ্ছেন, প্রশংসা করছেন। 4টা অপরাধ,
আজকে আমি তার অপরাধ নয় বলছি না, আমরা বিচারক নই, স্টুডিওতে তো ওর মধ্যে ঢুকবো না, না বিচারের মধ্যে স্টুডিওতে তো গলা ফাটিয়েছেন অন্তত 6 মাস ধরে। তাহলে এটাও বলুন যে হরিয়ানার যে মন্ত্রীগুলো বসে বাবার পদসেবা করছে, পাবলিক মানি, আমার আপনার করের টাকা 51 লাখ টাকা মানে একটা গো তুলে দিচ্ছেন, তিনি বৈধতা দিচ্ছেন না, তিনি এই ধর্ষক বাবার ভাবমূর্তি নির্মাণে সহায়তা করছেন না। এক নম্বর তো আমি এত বলি, বরকতি সাহেবের হরিয়ানাটা মানতে হবে না, মানামানি না, আমি তো বলছি সারা ভারতবর্ষই এখন আমাদের সমাজ ব্যবস্থা এমন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, সমাজ ব্যবস্থা আমি আসবো। রাম রহিমের পালিতা কন্যা তিনি হঠাৎ হেলিকপ্টারে, জয়ন্ত নারায়ণ আইনজীবী কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবে, আমি আইনি ব্যাখ্যা জানতে চাইব। তিনি হেলিকপ্টারে উঠে বসলেন বাবাজির একেবারে পাশে, তখন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে গেছেন এই রাম রহিম বাবা। কি করে, কোন আইনে, গণতান্ত্রিক ভারতবর্ষে কোন আইনে এই আইনের ব্যভিচার, এই নিয়মের ব্যভিচার, এই প্রশাসনিক শৈথল্য শুধু নয়, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই শব্দবন্ধ প্রয়োগ করছি, এই প্রশাসনিক ব্যভিচার সম্ভব? ধর্ষণে দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে 20 বছরের কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। কাজে এলো না আদালতে ধর্ষক বাবার চোখের জলের নাটক, উল্টে শাস্তি ঘোষণার পাশাপাশি একাধিক প্রশ্ন তুললেন বিচারক। ভালো করে দেখুন এই ছবি। বর্ষার আদব কায়দা দেখে মনে হতে পারে কোটিপতি ধর্মগুরু হেলিকপ্টারে করে কোথাও ঘুরতে যাচ্ছেন, কিন্তু আসলে শুক্রবার দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে হেলিকপ্টারে করে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বাবার মুখে চুরুট। হেলিকপ্টারে বাবার ঠিক উল্টো দিকে বসে রয়েছেন এক নারী, হাতে গোলাপি রঙের ব্যাগ। আইন ভঙ্গ করে শুধু ধর্ষণে দোষী সাব্যস্ত বাবার সঙ্গে হেলিকপ্টারে ওঠাই নয়, একেবারে জেলেও বাবার সঙ্গে পৌঁছে যান এই মহিলা, যার নাম হানিপ্রীত সিংহ। আর এই নিয়ে সোমবার আদালত প্রশ্ন তুলেছে, কি করে হানিপ্রীত সিংহ জেলের ভিতরে বাবার সঙ্গে পৌঁছে গেলেন। জেলের ভিতরে ছবিতে দেখা যাচ্ছে বাবার সঙ্গে হানিপ্রীতের পাশাপাশি এক ব্যক্তি হাতে করে বাবার সুটকেস নিয়ে যাচ্ছেন। ইনি বিজেপি শাসিত হরিয়ানার ডেপুটি অ্যাডভোকেট জেনারেল। আচরণ দেখলে মোটেও মনে হবে না ইনি শীর্ষ সরকারি আইনজীবী, বরং মনে হতে পারে ইনি বাবার কোনো অনুগামী। আর এই নিয়েও সোমবার আদালত প্রশ্ন তুলেছে, কি করে জেলের মধ্যে সুটকেস সঙ্গে করে ঢুকলো ধর্ষক বাবা। ইন্টারনেট সার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে বাবার সঙ্গে হানিপ্রীতের গুচ্ছ গুচ্ছ ছবি এবং ভিডিও। ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এই মহিলাকে নিজের ছেলে মেয়ের চেয়েও বেশি বিশ্বাস করে ধর্ষক বাবা। বাবা যেখানে হানি সেখানে। বাবার ছবির ডিরেক্টর হানিপ্রীত, বাবার ছবির প্রিমিয়ারে হানিপ্রীত, বাবা ইন্টারভিউ দেবেন পাশে বসে হানিপ্রীত। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবা রাম রহিম, সেখানেও পাশে হানিপ্রীত। বাবার ছবিতে অভিনেত্রীও তিনি। কিন্তু প্রশ্ন হলো, এই লাস্যময় নারীর সঙ্গে রাম রহিমের সম্পর্ক কি? কোন ভিডিওতে দেখা যাচ্ছে হানিপ্রীত গুরমিত রাম রহিমকে পাপা বলছেন। पता है 50th सेलिब्रेशन है तो बेटी को तो कैसे लगना चाहिए ना, पापा का बर्थडे है। কখনো আবার বন্ধু বলছেন, मेरे पास तो है सच्चा दोस्त जी। अच्छा कौन? सेंट डॉक्टर एमएस जी, मेरे पापा। একাধিক ভিডিওতে বাবার সঙ্গে হাসি মজাক করতেও দেখা যাচ্ছে হানিপ্রীতকে। आगे से शूट पे तंग तो नहीं करेगी? আমাদের অন্তর্তদন্তে জানা গিয়েছে হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা, হরিয়ানার ফতেহাবাদের মেয়ে। প্রিয়াঙ্কার সঙ্গে নিজের এক ভক্ত বিশ্বাসকোত্তর বিয়ে দেয় বাবা গুরমিত রাম রহিম। তারপর প্রিয়াঙ্কাকে মেয়ে হিসেবে দত্তক নেয় বাবা, তার নতুন নাম দেয় হানিপ্রীত। কিন্তু একই রকম চমক, হানিপ্রীতের স্বামী বাবা গুরমিত রাম রহিমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন। বলেন বাবা তাঁর বউকে তাঁর থেকে আলাদা করে দিয়েছেন, নিজের কাছে রেখে দিয়েছেন। নিজের স্ত্রী হানিপ্রীতকে বাবার ডেরা থেকে বার করে আনতে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হন স্বামী, কিন্তু স্বামীর কাছে যাওয়ার পরিবর্তে বাবা রাম রহিমের কাছেই থেকে যান হানিপ্রীত। উল্টে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দেন তিনি। मैंने उनका दरवाजा गलती से खुला रह गया और मैंने चेक करा तो वो दोनों थे और कर रहे थे आपस। হানিপ্রীতের প্রাক্তন স্বামীর এই চাঞ্চল্যকর দাবি বাবা গুরমিত পালিত কন্যা বলে পরিচিত হানিপ্রীতের সম্পর্কের রহস্য আরো ঘনীভূত করেছে এবিপি আনন্দ। অমিতেশবাবু, একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে বাবা কোথায়, তো উড়িপ বাবা। জোকস ব্যাপার। আমি বলছি যে এই বাবা, তিনি এজলাসে দাঁড়িয়ে এই রকম একটা, যেখানে গোটা দেশের সংবাদ মাধ্যমের নজর তার ওপর, চা চাইছেন। জেলের খাবার নিয়ে 130টা অভিযোগ, শাস্তি ঘোষণার পর 1 ঘন্টা হয়নি, মানে 1 ঘন্টা আগে যিনি দু চোখের জল বইয়ে দিচ্ছিলেন, তারপরে চা এবং খাবার দাবার ভাবছেন। অর্থাৎ মানসিকভাবে কোথাও কোনো অনুশোচনার লেশ মাত্র কিন্তু পাওয়া যায় না।
কোন মানসিকতা থেকে এটা হয়? মানে এটা অতি উচ্চ স্তরের অভিনেতা ছাড়া সম্ভব নয়। অভিনেতার থেকেও বড় কথা যেটা এক কথা হচ্ছে ক্রিমিনাল পাওয়ার এক্সেলেন্স, এবং ক্রিমিনাল পাওয়ার এক্সেলেন্সে আমাদের দেশের আমার ধারণা যত ক্রিমিনাল আমি দেখছি কনভিক্টেড হচ্ছে তাদের কারোর অনুশোচনা নেই, এবং এখানে এরকম একটা এম্পায়ার যে বিল্ড করেছে, এবং মনে রাখতে হবে হরিয়ানা, এবং সেখানে এই ধরনের মেয়েদের তারা ব্যবহার করা কিরকম একটা স্টেট, যে স্টেটের ওয়েল নোন যে তাদের ডিফারেন্সিয়াল সেক্স রেশিও একদম প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে ভ্রূণ হত্যা হরিয়ানা, তৃতীয়ত হচ্ছে কন্যা শিশু হত্যা, এবং লাস্ট হচ্ছে অনার কিলিং, যেখানে মহিলারা সাংঘাতিকভাবে ভিক্টিমাইজড। এরম একটা জায়গায় এইরকম একটা ব্যবসা তৈরি শুরু করা এবং এম্পায়ার, এটা সাহায্যই করেছে হরিয়ানার সামাজিক যে পরিমণ্ডল, এবং সেখানে এই যে মহিলারা মেয়েরা বলছে, যারা দুজন ভিকটিম তারা বলছে, এবং তাদের বাড়ির লোকেরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে কন্ট্রারি, এইটা কোন জায়গায় গেলে, এটা মনস্তত্ত্বের কোন জায়গায় এটা অপারেট করলে এই ধরনের একটা জঘন্য ধরনের মানে ঘটনা ঘটাতে পারে। আমি আপনার কথার সমর্থনে শুধু ওই মেয়েটির চিঠির একটা অংশ পড়ছি। চিঠিতে মেয়েটি লিখছে কি অসহায়তা কোন জায়গায় যেতে পারে, সামাজিক অবস্থানটা সুনন্দাদি কোথায় থাকতে পারে। তিনি চিঠিতে লিখছেন, ডেরা এবং মহারাজের আসল সত্যিটা আমি আমার পরিবারকে জানানোর চেষ্টা করেছিলাম, তাতে তারা আমাকেই বকাবকি করেন, জানান ডেরায় স্বয়ং ঈশ্বরের বাস, সুতরাং এর থেকে ভালো জায়গা আর নেই, এবং ডেরা সম্পর্কে যেহেতু আমার মনে খারাপ ধারণা জন্মেছে, তখন ধর্ষণ হয়ে গেছে একাধিকবার, তাই আমার উচিত সদ্গুরুর নাম করা, শেষ পর্যন্ত আমাকে মহারাজের সমস্ত আদেশ পালন করতেই হয়, তার কারণ সব মিলিয়ে আমি অসহায়। এর একার কথা না, সবার কথা, মানে এটা হচ্ছে যে মহিলার ডিসপেন্সেবল, মানে এবং কতটা ডিসপেন্সেবল হলে এই ধরনের মানে একটা জঘন্যতম একটা এন্টায়ার ব্যবসা চলতে পারে, আমি ব্যবসাই বলবো এটাকে, একদম ব্যবসা চলতে পারে, এবং সেখানে রাজনীতি তো একটা কন্ডুইট, এবং 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 এটা হরিয়ানা এবং ওই পার্শ্ববর্তী অঞ্চল, এটা চূড়ান্ত নিদর্শন, যেটা মহিলাদের প্রতি চরম একটা মানে এক ধরনের নেগলেক্ট এবং বঞ্চনা, এবং সেইটাকে সম্পূর্ণ কাজে লাগিয়েছে, মানে বাইরে খাপ পঞ্চায়েত আর ভেতরে হচ্ছে বাবার গুহা, এবং দুটোতেই আলটিমেটলি ভিকটিম কিন্তু মহিলারা, সব টার্গেট সব সময় কোনটা চাটু আপনি বুঝতে পারছেন। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, মধ্যযুগে যেভাবে হারেম করে খোঁজা করে পাহারা বসানো হতো, আমি এটা হারেম করে এবং খোঁজাদের দিয়ে পাহারা দেওয়া, এইসব ভয়ঙ্কর একটা দেখাই যাচ্ছে, এসব ঘটছে, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, যেখানে বসে আলোচনা করছে বেঙ্গলে রেপ কেস, নারী পাচার, শিশু পাচার, আমরা কিন্তু ভারতবর্ষে বাংলার কথা ভুলে যান না, হরিয়ানা সরকারটা আপনার আগামী দিনে থাকবে কিনা এটা ভাবুন, আমরা যে সরকারটা আপনার থাকবে কিনা তা ভাবুন, পার্লামেন্টের সিস্টেম বিষয় থেকে চলে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে। এক নম্বর বাংলা নিয়ে তো অনেক কথা হবে, বাংলা আমরা অনেক কথা হবে, ঠিক আছে, তার মানে হরিয়ানার যে ঘটনাটা আমি তো না করছি না, আমি বলছি কিন্তু যে বিষয় আমরা বিষয় থাকি না কেন, বিষয় থেকে চলে যাচ্ছে। বাবু এইটাকেও কনসিডারেশনের মধ্যে রাখুন যে হরিয়ানার সরকার, তাদের মন্ত্রীরা, তাদের নেতারা একজন রেপিস্টের আশ্রমে গিয়ে ভোট চাইছেন, এর থেকে তার পায়ের কাছে বসে এর থেকে লজ্জা হয় না। আমি হরিয়ানার মন্ত্রীর কথা বলছি, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের কথা বলুন, আপনি কি পারবেন অভিযোগ করবে কি মেয়েটি বাড়িতে বললে, তার আগে এই যে বলছিলাম না যে কোনটা উনুন কোনটা চাটু বোঝা যাচ্ছে না, তার কারণ বাইরে হচ্ছে একটা চরম পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে মেয়েটি ধর্ষণ এবং অত্যাচারের কথা বললে তাকে বলা হচ্ছে যে সব তোমার মনের ভুল, মনে পাপ ঢুকেছে, আশ্রমেই থাকতে হবে, সেই জন্য আরো বেশি করে সদ্গুরুর কাছাকাছি যাও। বাইরে একটা সমাজ, সেটা প্রায় খাপ পঞ্চায়েতের সমাজ, আর ভেতরে হচ্ছে বাবাজির গুহা। কেমন সেই গুহা দেখুন চেহারাটা। ये है बाबा की गुफा को जाने वाला मेन रास्ता, गेट नंबर 9। লোহার গেটের ওপারেই সেই রাস্তা যা চলে যায় ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের গুহায়। হ্যাঁ, 700 একরের ডেরা সাচা সওদার মধ্যে ধর্ষক বাবার ডেরাকে এই নামেই চেনে সকলে। নামে গুহা হলেও আসলে প্রাসাদ। কি রয়েছে সেখানে?
প্রাসাদের বাইরে অস্ত্র হাতে ঘুরে বেড়ায় ব্ল্যাক ক্যাট কমান্ডোরা, কারণ ধর্ষক বাবাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে সরকার। বাবার গুহার বাইরে গতিবিধির ওপর নজর রাখতে বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা। লনে সাদা পোশাক পরে খোলা চুলে ঘুরে বেড়ান মহিলারা। এরাই বাবার অঙ্গরক্ষী, বাবার সুন্দরী শিষ্যা। গুহার দরজা সবার জন্য খোলে না, গতিবিধি নিয়ন্ত্রিত। ঢোকার জন্য রয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা। আঙুলের ছাপ মিললে তবেই খোলে গুহার স্লাইডিং দরজা। কাঁচের এই বাড়ির ভিতরে রয়েছে বিশাল বিশাল ঘর, জানলায় দামি পর্দা টাঙানো, ঘর জুড়ে বড় বড় সোফা। ভক্তদের কারো কারো বক্তব্য, গুহার ভিতর রাম রহিমের সঙ্গে থাকতেন 209 জন সুন্দরী শিষ্যা। বাবার পরনে মূলত থাকে শিফনের পোশাক, তার ওয়ার্ড্রোব ভরা কোটি কোটি টাকার শিফনের পোশাক। গুরমিত রাম রহিম আগে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিল, এরকম কোনো রহস্যময় গুহা নেই। 100% झूठ है, बिल्कुल झूठ है। वहाँ 2 या 3 महीने के बाद एक हमारा जो जितने भी सेवादार हैं 3 लाख से लेके 10 लाख, तो वो सारे आते हैं उस, और जब वो गुफा नाम रखा हुआ था वो भी हमने चेंज किया था, 13 वास रखा उसका नाम। वो गुफा ऐसा नहीं कि अंडरग्राउंड कोई चीज है, जैसे नॉर्मल मकान है उसी तरह का एक मकान और एक उसके ऊपर मकान, 2 मकान है और उसी में हम रहते हैं, और ऐसा कुछ नहीं, महिलाएं वहां आती ही नहीं। কিন্তু আদতে ধর্ষক বাবার এই গুহার পর্দা ফাঁস করে দেন তার এক শিষ্যা। 2002 সালে তৎকালীন বাজপেয়ী সরকার এবং হরিয়ানা হাইকোর্টকে তিনি চিঠিতে লেখেন, একদিন রাত 10টায় একজন বলল বাবা আমাকে ডেকেছে। আমি খুব খুশি হয়েছিলাম যে আমি যাকে ভগবান মনে করি সে আমাকে ডেকেছে। কিন্তু গুহায় পৌঁছে আমি দেখলাম বাবা ঘরের মধ্যে বসে একটি বিশাল টিভিতে পর্নোগ্রাফি দেখছে, বিছানায় একটি রিভলভার রয়েছে। এই দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এরপর মহারাজ রাম রহিম আমাকে কাছে টেনে নিয়ে বলে, তার শিষ্যা হওয়ার সময় আমি শরীর আত্মা সব তাঁকে সঁপে দিয়েছি, তাই আমার শরীর এখন তার। আমি বাধা দিলে সে বলে আমি ঈশ্বর, এতে তো কোনো সন্দেহ নেই। আমি তাকে বলি ঈশ্বর কখনো এরকম করেন না। তখন আমাকে বাধা দিয়ে সে বলে, আমি তোমাকে এখনই এই পিস্তল দিয়ে খুন করতে পারি, তোমার লাশ এখানেই পুঁতে দেব। তোমার পরিবারের প্রতিটা সদস্য আমার অন্ধভক্ত, তুমি খুব ভালো করেই জানো তারা কখনোই আমার বিপক্ষে যাবে না। এই বলে আমাকে দিনের পর দিন ধর্ষণ করে গুরমিত রাম রহিম। পরে জানতে পেরেছি অন্যান্য শিষ্যাকেও এভাবেই ধর্ষণ করত বাবা। সে রাতে রাম রহিম তাকে ধর্ষণ করে এবং তারপর থেকে টানা 3 বছর তাকে ধর্ষণের শিকার হতে হয় বলে চিঠিতে অভিযোগ করেন এই সন্ন্যাসিনী। এই চিঠির ভিত্তিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দুটি ধর্ষণের মামলায় সোমবার 10 করে মোট 20 বছরের কারাদণ্ড হল ধর্ষক গুরমিত রাম রহিমের। এরই সঙ্গে তাকে 30 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। এর মধ্যে 2 নির্যাতিতাকে 14 লক্ষ টাকা করে মোট 28 লক্ষ টাকা দিতে হবে ধর্ষক ধর্মগুরুকে। এবিপি আনন্দ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। বিরতির পর আপনাদের দেখাবো এহেন বাবাজিরও বং কানেকশন আছে। দার্জিলিংয়ে রীতিমতো বিরাট আশ্রম তৈরি করার পরিকল্পনা ছিল এই ভণ্ড ধর্মগুরু। একটা বিরতির পর। এহেন বাবাজিরও বং কানেকশন ছিল। দার্জিলিংয়ে 2 একর জমিও কিনেছিলেন, ভেবেছিলেন আশ্রম তৈরি করবেন। শেষ পর্যন্ত অবশ্য এই পরিকল্পনা ভেস্তে যায়। কিভাবে দেখুন। কনসার্টে তাকে দেখা যায় জিন্স টি শার্টে। ডেরা সাচা সদায় সে ঘুরত ধর্মগুরুর পোশাকে। কিন্তু এর বাইরেও গুরমিত রাম রহিমের পছন্দের একটি পোশাক ছিল, আর সেই পছন্দের কথা জানেন শুধু দার্জিলিং এর বাসিন্দারা। এজন্য দার্জিলিং এর বাসিন্দারা রাম রহিমের একটা নামও দিয়েছিলেন, স্ল্যাক্স বাবা। শুনে চমকে উঠবেন না, দার্জিলিং এ নাকি সর্বক্ষণ স্ল্যাক্স পরেই থাকতো রাম রহিম। 2008 সালে আশ্রম তৈরির উদ্দেশ্যে দার্জিলিং এ আসে রাম রহিম। স্থানীয়দের দাবি, আসার 2 দিনের মধ্যে দার্জিলিং মাল সংলগ্ন পোশাকের দোকানগুলিতে যত স্ল্যাক্স ছিল সব কিনে নেয় রাম রহিম। সে নিজে তো স্ল্যাক্স পরতই, তার সঙ্গে থাকা পুরুষ মহিলার সমস্ত ভক্তকেও স্ল্যাক্স পরতে হতো। স্থানীয়রা জানালেন, মহিলা ভক্তরা স্ল্যাক্স না পরলেই তাদের গাড়িতেই তুলতো না রাম রহিম। এলাকার বাসিন্দারা তাকে স্ল্যাক্স বাবা নামেই চিনতেন। আরো ভালো করে বললে তার নাম বাবা রাম রহিম। ঠিক এই জায়গাতেই তিনি জায়গা কিনেছিলেন কালিম্পংয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে। কিন্তু জায়গা কেনার তার আগে থেকে তিনি এখানে বেশ কয়েকবার আসেন এবং হোটেলগুলোতে ভাড়া নিয়ে সেখানে তিনি থাকতেন। কিন্তু এমন আবদার কেন? শখের মতো সেই যুক্তিও ছিল অদ্ভুত। স্থানীয়দের দাবি, বাবা বলতো স্ল্যাক্স না পরলে আরাধনা হয় না। আশ্রমের জন্য দার্জিলিংয়ে যে জমি কিনেছিলেন বাবা, সেই জমি প্রথম থেকেই এরকম জঙ্গলের রূপে ছিল।
কিন্তু এই জঙ্গলের মধ্যেও আরাধনা করার জন্য গোপন গোপন কয়েকটি ঘর বানানোর পরিকল্পনা ছিল বলেই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। যদিও আরাধনার নামে কি চলছে তা ফাঁস হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। স্থানীয়দের দাবি, মহিলারা রাম রহিমের সঙ্গে দেখা করতে গেলেই তাদের নিয়ে যাওয়া হতো পাশের একটি এসি ঘরে, তারপর করা হতো অশ্লীল সব প্রশ্ন। वो लड़की लोग को बुरी नजर से देखना, ये चीज होके यहाँ से दार्जिलिंग से भगाया था वो लोग को। वो बाबा ऐसे रहता है। 14 জন লেডি মহিলাগুলো নিয়ে ঘুরতো, যখন গাড়িতে উঠতো তো তখনই সব ওর গাড়িতে সব মহিলাই ঢুকতো, পুরুষ একটা ঢুকতো না। দার্জিলিং এ আশ্রম তৈরির নামে বাতাসিয়া লুপের কাছে বক্সিজোড়ায় 2 একর জমি কিনেছিল রাম রহিম। জোর কদমে চলছিল আশ্রম তৈরির কাজ, কিন্তু লাগাতার যে পাহাড়ে বন চলছে তার জন্য সম্পূর্ণভাবে থমকে যায় এই আশ্রম তৈরি। কিন্তু আশ্রম তৈরির কারণ দেখিয়ে এতটা জমি কেনা হলেও সেখানে কি আদতে আশ্রমই তৈরি হচ্ছিল? গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পর অবশেষে এক শিষ্য সত্যিটা কবুল করলেন, আশ্রম নয়, এখানে তৈরি হচ্ছিল হোটেল। ये इसका कंट्रैक्शन हो रहा है जी। क्यों? कोई होटल बना रहे हैं। अच्छा, कौन? बाबा जी की तरफ से। अच्छा हाँ। अच्छा, कितने दिन से ये बन रहा है? ये कोई बन रहा है जी, मतलब 3-4 साल से बन रहा है। ভক্তদের দাবি, ডেরা সাচা সওদার গুহার আদলে এখানে নিজের জন্য আতিশয্যে মোড়া একটি থাকার জায়গা তৈরি করতে চাইছিল ধর্ষক বাবা, যেখানে বিলাস ব্যসনের কোনো উপকরণের কমতি থাকবে না। তবে শিষ্যদের জন্য অবশ্য তার বিন্দুমাত্র দরদ ছিল না, তাই তাদের জন্য ছিল এই গুমটি। বাবা নিজে থাকতেন হোটেলে, শিষ্যদের জন্য ছিল আলাদা ঘর। এবং আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ঠিক আশ্রমের সেই ঘরগুলোতে যেখানে শিষ্যদের রাখা হতো। এই হচ্ছে সেই ঘর, এক প্রকার বলা চলে ঢুকলেই বোঝা যাবে যে অস্বাস্থ্যকর একটি পরিবেশ এখানে, এবং কমপক্ষে 10 থেকে 15 জন এখানে থাকতে পারতো। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিষ্য এখনো পর্যন্ত এখানে রয়েছেন। একটি ঘরে বই, খাতা, কম্পিউটারও দেখা গেল। শিষ্যদের ঘর পেরিয়ে আরেকটু এগোলেই চোখে পড়বে আরেকটি ঘর। ভক্তদের দাবি, এটা গোপন ঘর, শিষ্যদের নিয়ে মাঝে মাঝে এখানে আসতো রাম রহিম। এর মধ্যেই গোপনে বেশ কয়েকটি ঘর থাকতো, যেমন এই ঘরটি, যে ঘরটির তালার চাবি কোনোদিনই শিশুদের হাতে থাকতো না। বাধ্য হয়ে সেই চাবি ভেঙেই এক প্রকার বলা চলে যে পরবর্তীকালে এই ঘরটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই ঘরে বাবা আসতেন, শিষ্যদের সঙ্গে এক এক করে দেখা করতেন, বা অনেক রাত্রিবেলা হলেও শিষ্যদের সঙ্গে দেখা করে তিনি চলে যেতেন হোটেলে। এইসব তথ্য জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন পাহাড়বাসী। গুরমিত রাম রহিম ও তার সঙ্গী সাথীদের পাহাড় ছাড়া করার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সেই বিক্ষোভের মুখেই শেষমেশ পাহাড় ছাড়তে হয় বাবাজি ও তার দলবলকে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, এই ধর্ষক কোনো সাধারণ ধর্ষক নয়, তার কারণ মানুষ একে একদিকে ঈশ্বরের প্রতিরূপ হিসেবে দেখছে এবং এই ঈশ্বরের নামে, ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে দিনের পর দিন চরম বিশ্বাস ভঙ্গ করছে। সাধারণ অপরাধ নয়, মানুষ ভরসা করছে। সেই বিশ্বাসটাকে একদিকে যেমন ধর্ষণ একটা আলাদা অপরাধ, তার সঙ্গে বিশ্বাস ভঙ্গও আছে। কোথাও কি যেভাবে পুলিশের ওপর মানুষ ভরসা করছেন, তাই একজন মহিলা পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইলেন, পুলিশ তাকে দ্বিতীয়বার লুট করলো, সেটা যেমন আইনের চোখে বৃহত্তর অপরাধ, এখানেও কি সেই ধরনের বিষয় খাটে? দেখো, একদম ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে আছে, সে তার উপর কিন্তু দায়িত্ব ছিল মেয়েটিকে রক্ষা করবার, সে নিজেই কিন্তু মেয়েটিকে রেপ করে। বিচারপতি বারবার বলেছিলেন রক্ষকই যেখানে ভক্ষক সেখানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। এখানেও কিন্তু তাই, এবং আমার কিন্তু ধারণা ছিল সাজাটা আরো বাড়বে, কারণ এখানেও প্রথম কথা উনি ধর্মগুরুর আড়ালে বা একজন বাবার আড়ালে মেয়েটিকে রেপ করলেন। মেয়েটি হয়তো নিজেকে গেছিল ট্রাস্ট পেতে, তার উপর ট্রাস্ট করা হয়েছিল এই বাবার উপরে, মেয়েকে তিনি রক্ষা করবেন মেয়েটিকে, তা না করে মেয়েটিকে তিনি ভক্ষণ করলেন। আমার ধারণা ছিল সাজাটা আরো বাড়বে নতুন আইনে। মনে রাখতে হবে এখানে কিন্তু বিচারটা হয়েছে নির্ভয়া কাণ্ডের অনেক আগে পুরনো আইনে। নতুন আইনে কিন্তু 376F এই ধারাটি আনা হয়েছে, যেখানে কারো ওপর কোনো ট্রাস্ট করলে বা নির্ভর করলে, সে যদি নির্ভরশীলতা ভঙ্গের কাজ করে বা ট্রাস্ট ভঙ্গের কাজ করে, তার ওই ধারাটি লাগু হবে। মনে রাখতে হবে পুরনো আইনেও কিন্তু মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম কিন্তু যাবজ্জীবন অবধি হতে পারত, অর্থাৎ টিল ডেথ। এখানে আমি যোগ করি যে মেয়েটির অভিযোগের ভিত্তিতে এই যাবতীয় মামলা, তিনি আরও কঠোর শাস্তি দাবি করেছেন। যে সাংবাদিককে অভিযোগ যে বাবা খুন করিয়েছিলেন, 2 জন খুনিকে গ্রেফতার করেছে পুলিশ, দুজনেই স্বীকার করেছেন যে বাবার নির্দেশে তারা খুন করেছিলেন, এখনো রায় সামনে আসেনি। তার সেই সাংবাদিকের পুত্রও বলেছে যে আরো কঠোরতম, কেন যাবজ্জীবন দেয়া হবে না। হ্যাঁ, আমারও তাই ধারণা ছিল যে সাজাটা আরো বাড়বে, কিন্তু যখন এই সাংবাদিক খুনের ঘটনাটি আসবে, সেখানে সরাসরি হত্যায় ষড়যন্ত্র অর্থাৎ 302 এর যে ধারা তার চার্জ, সেটা তিনি এড়াতে পারবেন না।
এটা গেল। আর একটা উল্লেখযোগ্য বিষয়, আমরা কিন্তু এই মামলাটার কথা ভুলে গেছিলাম, কতটা প্রভাবশালী যে প্রায় 15 বছর পরে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সারা উত্তর ভারত তছনছ হয়ে গেল। অর্থাৎ এই অত্যন্ত প্রভাবশালী মানুষটির বিরুদ্ধে মামলাটি যে শেষ হতে পেরেছে, শেষ অবধি শেষ হয়েছে, এটা কিন্তু অনেক বড় কথা। কুর্নিশ জানাতেই হবে ওই নির্যাতিতাকে যিনি শেষ অবধি লেগেছিলেন, সাক্ষীরা যারা অকুত ভয় হয়ে এই মামলার জন্য সাহায্য করেছেন, এবং যে মাননীয় বিচারক এবং প্রসিকিউশন সাইড তারা এই শেষ অবধি এই মামলাটিকে লড়েছেন। আমি একটা কথা বলতে চাইবো, ফৌজদারি কার্যবিধিতে একটা প্রভিশন আছে, নিশ্চয়ই উনি উচ্চ আদালতে যাবেন, উচ্চ আদালতে গিয়ে উনি কিন্তু আপিল মামলা দায়ের করবেন। আপিল মামলা দায়ের করবার পরে সাধারণত সবাই জামিন চায়, সব অপরাধের জন্যই জামিন চায়। এখানে নিশ্চয়ই মাননীয় বিচারক যারা হবেন তারা মনে রাখবেন কতটা প্রভাবশালী একটা মানুষকে অনেক লড়াইয়ের পরে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই গ্রেপ্তার করতে গিয়ে অনেকগুলি মানুষের প্রাণ ঝরেছে, অনেক সম্পত্তির ক্ষয় হয়েছে, অনেক ক্ষতি হয়েছে সারা দিল্লি এবং উত্তর ভারত জুড়ে। কাজে যদি জামিন ইনি কখনো চাইতে যান, পরিসংখ্যান নেই যে কত মহিলার উপর লাগাতার অত্যাচার করে গেছে, এই ধারাবাহিকভাবে ধর্ষণ করে গেছেন এই ধর্ষক, কত মহিলার উপর তার এখনো পর্যন্ত সামনে সেই তথ্য আসেনি। যদি উনি আপিল কানেকশনে জামিন চেয়ে বাইরে বেরোন, তাহলে ওই মামলাগুলি আর কখনো বাইরে আসবে না। অর্থাৎ এর বিরুদ্ধে সামগ্রিক তদন্ত চালাতে গেলে এনাকে কিন্তু কারান্তরালে রেখে মামলা চালাতে হবে, না হলে কিন্তু আবার আরেকটা আইনের প্রশ্নে আমি জয়ন্তর কাছে আসবো, তার আগে দ্রুত একবার দেখবো এই মুহূর্তে এমন একজন কর্মচারী ওই বাবাজির গুহায় যিনি থাকতেন, প্রিন্টিং প্রেসে চাকরি করতেন, 6 বছর ধরে চাকরি করছেন, গুরদাস সিংহ, তিনি আমাদের জানাচ্ছেন মহিলা এবং কিশোরীদের আর্তনাদের শব্দ পাওয়া যেত একটু রাত জেগে কাজ করতে গেলেই बाबाजी गुहा थे। देखो 2 में छोड़ के घर पे वापस आया, और उसके बाद में मैंने जो डेरे में रह रही थी साधवियाँ और हम थे साधु, तो हम आपस में एक तरीके के बहन भाई का रिश्ता था। तो फिर हम उनके पास गए, उनसे दर्द सुना, उन्होंने बताया कि ये जानवरों की तरह, और यही कारण है कि लड़कियां ने नहीं झेल पाई और इसी तरीके से उनके खिलाफ आवाज उठाई। जब भी कोई पहरेदार बीमार हो जाता तो हमारे प्रिंटिंग प्रेस से वहाँ पे पहरे के लिए ड्यूटी लगती थी, बंकर सा बना हुआ था जहाँ पे हम ये देते थे। तो रात को तकरीबन 12:30-1 बजे होंगे, तब एक चीख आती थी। आधे पौने घंटे बाद गुरमीत राम ऊपर गुफा के खिड़की खोलता है और बोलता है कि मैं तो चिट्ठियां पढ़ रहा था और हमें प्रसाद देता है और आशीर्वाद देके और वापस फिर चला जाता है। आज हमें ये लगता है कि उस टाइम की जो चीखें थी वो उसी गुफा के कारण, उसी में कहीं ना कहीं किसी ना किसी लड़की का रेप हो रहा था। कोई ना माने तो फिर उसका कृष्ण का वास्ता दिया करता कि वो गोपियों के साथ ऐसा करते, तो मैं भी कृष्ण परमात्मा हूँ और जो तन मन धन आपने मुझे दे दिया है, सेवा तो आपकी है, ये तन भी हमारा है। এই ধর্ষক ভণ্ড বাবা মুখে কিন্তু ছিলেন একেবারে বিনয়ের অবতার। এই ধরনের প্রতারকরা ঠিক যেরকম হয়ে থাকেন আর কি। দেখুন, ये चीजें तो लोगों से छुड़वाते हैं कि भाई किसी का बुरा ना दिखाओ, बलात्कार ना करो, बुरे काम ना करो। और कैसी विडंबना है कि 2.25 करोड़ लोग हमारे कहने से ये बुराइयां छोड़ रहे हैं। সবার সামনে এসেছিল বিনয়ের অবতার। রাম রহিমের সৎসঙ্গে এসব বাণী শুনতে ভিড় করতেন লাখ লাখ ভক্ত। সেখানে বাবা বলতো, কারো খারাপ করো না, ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করো না। কিন্তু কে জানতো ভক্তদের ধর্ষণ না করার পরামর্শ দিয়ে বাবাজি নিজে কি করে চলেছে। হরিয়ানা ডেরা সজ্জা সওদায় সাধ্বীদের ধর্ষণের দায়ে সোমবার তাকে পৃথক 2টি ধর্ষণ মামলায় 10 বছর করে মোট 20 বছরের কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত। কিন্তু যতদিন না তার পর্দা ফাঁস হয়েছে ততদিন কিন্তু নিজেকে দিব্য ধর্মগুরুর খোলসের মধ্যে রেখে দিয়ে কাজ চালিয়ে গিয়েছে বাবা রাম রহিম। हम तो एक फकीर हैं मेनली, तो कि सबका भला करना हमारा काम है। लोग हमें पिताजी भी कहते हैं, गुरुजी कहते हैं, जो भी आपको ठीक लगे, संत भी कहते हैं, रॉकस्टार भी यूथ कहता है, लेकिन हम अपने आप में एक इंसान हैं। মুখে বললেও রাম রহিমের জীবনযাপনও একেবারেই ফকির সুলভ ছিল না। সে দামি দামি গাড়ি চড়ে, অত্যাধুনিক বাইক চালায়। গত 2 বছরে তার 5টি ছবি মুক্তি পেয়েছে। একসময় যে খেতে ট্রাক্টর চালাতো, এখন তার ডেরায় সম্পত্তির পরিমাণ 800 থেকে 1000 কোটি টাকা। ভারতের 5 ধনী বাবার একজন রাম রহিম। দেশের প্রথম 100 জন ধনীর একজন হলো এই ধর্ষক বাবা। নামে ফকির অথচ কাজে রকস্টার।
এক সাক্ষাৎকারে বাবার সাফাই ছিল গান তাকে গাইতে হয় ভক্তদের সহজ করে সবকিছু বোঝানোর জন্য। पगड़ियाँ टोपी है, पगड़ी है, बेल्ट है, तो वो क्योंकि हम रॉक गाते हैं, उस तरह के गीत गाते, जैज है, पॉप है, रैप है, हिप हॉप है और मेलोडी है, क्लासिक है, हर तरह का सॉन्ग गाते हैं भगवान के लिए, ईश्वर के लिए, ताकि उसको सुन के जो नौजवान है वो गंदगी सुनने की बजाय अच्छी चीज सुने। तो वो यूथ ही हमसे कहता है, 5 करोड़ में 70% यूथ है कि गुरुजी आप इस तरह के कपड़े पहनो, जीन्स पहन के आओ, आप टी शर्ट पहनो, तो जैसे वो चाहते हैं। শুধু পোশাক নয়, নিবীর্যকরণ থেকে খুনের মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অতীতে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলতে তার উত্তর শুনুন। 100% झूठ है, क्योंकि हर कोई जानता है यहाँ आश्रम में अगर कोबरा भी निकला है तो उसको भी हमने पकड़ के 20 लीटर की बोतल पानी की या किसी डिब्बे में डाल के जंगल में छोड़ा थी, ताकि यहाँ जो लोग रहते हैं उनको कोई नुकसान ना हो। तो जीव हत्या तो हम 100% पहले से ही मना कर रहे हैं, तो ये तो हो ही नहीं सकता, कहने को कोई कुछ भी कहता है। সোমবার আদালতেও ঠিক এইভাবেই নাটক করে রেহাই পাওয়ার চেষ্টা করেছিল সে। ছলছলে চোখে হাত জোর করে বলেছিল ভুল হয়ে গিয়েছে, কিন্তু আইনের সামনে জারি জুরি কাজে আসেনি। আপাতত তাই 2037 সাল পর্যন্ত ধর্ষণে দোষী সাব্যস্ত রাম রহিমের ঠিকানা জেল, অর্থাৎ সিবিআই আদালতের রায় অনুযায়ী তাকে 70 বছর বয়স অবধি জেলে থাকতে হবে। এবিপি আনন্দ। সুনন্দাদি, সব থেকে দুর্ভাগ্যের কি জানেন, এই পারভার্ট বাবা যে ফিল্মগুলো করেছে সেই প্রত্যেকটা ফিল্মকে, বিশেষ করে শেষ দুটো ফিল্ম যেটা গোটা হরিয়ানা পাঞ্জাব জুড়ে রিলিজ করেছে, হরিয়ানা সরকার কর মুক্ত করেছে। এই ধর্ষক বাবার জন্য সরকারি মানে শুধুমাত্র যে ক্রীড়া উন্নয়নের 51 লক্ষ টাকা এবং সব মিলিয়ে প্রায় 1,20,00,000 টাকা দিয়েছে তা নয়, করমুক্ত করেছে শিক্ষামন্ত্রী। এইমাত্র একটা সাক্ষাৎকারে বাবা বলছিলেন না যে কেউটে বেরিয়ে এলেও আমরা তাকে মারি না। শিক্ষামন্ত্রী কিছুদিন আগে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে 144 ধারায় মানুষ ঢোকার অশান্তি হওয়ার সম্ভাবনা আছে যেদিন শাস্তি ঘোষণা হবে, তো আপনারা কি করেছেন, তখন উনি বলেন যে এই ভক্তরা এত ভালো মানুষ এবং যে জমায়েতটা হবে সেটা এত অহিংস হবে, এনারা কোনো উদ্ভিদকেও কখনো ক্ষতি করেন না। আমি বলছি তো পরিকল্পনা করে করানো হয়েছে, এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। 48 জনের মৃত্যু টোটালি প্ল্যান্ড, 38 জনের মৃত্যু সম্পূর্ণ পরিকল্পিত। বুঝতে পারছি না যে কোন ভাষায় কথা বলবো, এটাই খুব অবাক লাগছে যে এইভাবে এটাই ভারত ভাবতে খারাপ লাগে, কারণ এটা ইন্ডিয়া হতে পারে না, এটা আমাদের মোদির ভারত। সেটাই স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত। বুঝতে পারছি না যে কোন ভাষায় কথা বলবো, এটাই খুব অবাক লাগছে যে এইভাবে এটাই ভারত ভাবতে খারাপ লাগে, কারণ এটা ইন্ডিয়া হতে পারে না, এটা আমাদের মোদির ভারত। সেটাই স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত নিয়ে যে টুইট করেছিলেন, সেটাই আমরা গভর্নমেন্টের যে অবস্থা, তাতে জেলটা আবার 5 স্টার হোটেল হয়ে যাবে, সেটাই ভয়। কারণ যা আমরা বড় কথা আমার যেটা মনে হচ্ছে যা আছে বলতে পারবো 144 ধারা প্রয়োগের ক্ষেত্রেও সিআরপিসি এবং আইপিসির যে দ্বন্দ্ব এবং তার মধ্যেকার ওই যে মানে ভুল করা হয়েছিল, 144 ধারা সঠিকভাবে প্রয়োগ করা হয়নি, তার পেছনেও কিন্তু একটা পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। হয়তো জানা যাচ্ছিল যে একটা বিচারের জাস্ট 2-3 দিন আগে শুক্রবার দিন এই তাণ্ডবটা চললো, আর আজকে তো জাস্টিসটা হওয়ার কথা ছিল। এটা জানা কথা ছিল যে একটা জাজমেন্ট হয়তো হবে, কারণ চার্জশিটটা অলরেডি সেভাবেই তৈরি হয়েছে। তো সেটা বুঝেই হয়তো তাদের প্রভাবিত করবার জন্য, আইনকে প্রভাবিত করার জন্য হত্যা, আগুন, একটা অন্যরকম একটা পরিবেশ যাতে তৈরি হয়, প্রভাবিত করার জন্য জোর গলায় জয়ন্তর মতো বলতে পারলেন না যে আরো কঠোর শাস্তি দাবি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আইন সবার জন্য প্রয়োগ হয়। আপনি যে দলটা করেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ডাইরেক্টলি সমর্থন বিরোধিতা করেছেন সাজা। কেউ বলেছে রাম রহিম বাবার কড়া শাস্তি হওয়া উচিত ছিল, পদত্যাগ বাদ দিন। একজন সমর্থন বলেছেন যে কড়া শাস্তি হওয়া উচিত ছিল। সাক্ষী মহারাজ এই যে বিচারিকের ঘটনা ঘটলো, রায়ের বিরোধিতা করেন তিনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই যে হিডেন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা
কথা বলে শেষ করি। বাংলায় অবস্থা দেখুন, দূর আপনার সিদ্দিকুল্লাহ বাংলা। চৌধুরী যে বিষয়টাকে এখনো বলুন না। সুপ্রিম কোর্টের রায়কে আরে আপনি প্রয়োগ আগে করে বলুন যে যাচ্ছেন। সাক্ষী মহারাজকে নরেন্দ্র মোদী তাকে দল থেকে সাসপেন্ড করবেন। আপনারা অমিত শাহ কবে দল থেকে সাসপেন্ড করলেন সাক্ষী মহারাজকে? এই কথাটা আমি জানান আছে। রাজনীতির পরিণতি এইগুলোই। আমি জয়ন্তর কাছে যাই। জয়ন্ত, রাজনীতি করুন না, ওখানে তো অনেক দিন থেকে বিজেপিরও রয়েছে, আমি সরকারে বলছি রয়েছে, তোষণের এবার তো রাজনীতি কেন্দ্রীয় করছে। সরকারে বলুন, রয়েছে। শুনেছি অনেক। আমি পাশে আপনি পাঞ্জাবটা প্লিজ বলছেন অম্বুজবাবু এক সেকেন্ড। জয়ন্ত, আমি এইখানে পাঞ্জাবে কোনো ঘটনা হয়নি। 1 কোটি টাকার প্রপার্টি পুড়েছে, পাঞ্জাবে 7 জন মারা গেছে। এটা হচ্ছে আফটার পাঞ্জাবে এই যে অনেক ভালো ভূমিকা নিয়েছে পাঞ্জাবের লোক তারা মারা গেছে এইখানে। আপনি ক্যামেরার সামনে অমৃতবাবু মিথ্যে তথ্য দেবেন না। পেছনে পড়ে থাকতেন, একটা পেছনে হরিয়ানায় ঘটনা হয়েছে, আপনারা সবটা দেখছেন। আরে কেন সবটা দেখবো? আজকে বিষয় এই বাকি স্টেটগুলো দেখুন। আপনারা প্লিজ একটু থামুন। আমি জয়ন্ত আবার ওই নির্লজ্জ প্রশাসনিক তাবেদারিতে আসবো। একজন ডেপুটি অ্যাডভোকেট জেনারেল প্রতিদিন যিনি দায়িত্ব নিয়ে সরকারকে, হরিয়ানা সরকারকে আদালতে রিপ্রেজেন্ট করেন, 25 তারিখে অপরাধী সাব্যস্ত হয়ে গেছে এই ধর্ষক, তার ব্যাগ বহন করছে, 1 নম্বর। 2 হচ্ছে 8 জন সরকারি নিরাপত্তা রক্ষী, তোমার আমার করের টাকায় যাদের মাইনে হয়, সেই তারা 8 জনে মিলে পুলিশকে বাধা দিচ্ছে, কার্যত হেনস্থা করছে যাতে বাবার হেফাজত না হয় শাস্তি ঘোষণার পর। তারা গ্রেফতার হয়েছে ওয়েজিং ওয়ার এগেইনস্ট দ্য স্টেট। আমার তা নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে একজন ডেপুটি অ্যাডভোকেট জেনারেল আর এই 8 জন সরকারি নিরাপত্তা রক্ষী। শুনুন না, আমার মনে হয় আইন বলে যে শাস্তি ঘোষণার আগে কোনো শাস্তি অ্যাপ্লাই করা যায় না, এখানে তার ব্যাপারে শাস্তি ঘোষণার পরে না, ব্যাগ কখন বলছেন? এক সেকেন্ড কি বলছেন আপনি? জয়ন্ত বাবু বিষয় প্রসেস থাকবে তো। আপনি তো কিভাবে দিচ্ছেন অম্বুজবাবু? দুটো ঘটনা হয়েছে কনভিকশন হয়ে যাওয়ার পর। হ্যাঁ, না কনভিকশনের পর প্রসেসটা কি? প্রসেসটা ডেপুটি অ্যাডভোকেট জেনারেল ব্যাড বইবে। না, আপনি আবার জিজ্ঞেস করবেন কি? না, আমার যেটা বক্তব্য, ডেপুটি অ্যাডভোকেট জেনারেল ব্যাগ বইছেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের প্রভাবশালী মানুষদের সেই জন্যই তো মামলা 15 বছর চললো। স্বাধীন ভারতের ইতিহাসে চেষ্টা করা হয়েছে এই মামলা যাতে শেষের মুখ না দেখে, অবশেষে এই মামলা শেষের মুখ দেখলো। এবং আর একটা কথা উঠেছে, জয়ন্ত তুমি জীবনে শুনেছো যে কাস্টাডিতে নেওয়া হয়ে গেছে? আমি সেটাই বলতে জেল কোড ভেঙে তার পালিতা কন্যা না অন্য কি আমি জানি না, কিন্তু তিনি হেলিকপ্টারে উঠে পড়লেন এই বাবার সঙ্গে। শুধু তাই না, ছোট্ট ছোট্ট ঘটনাগুলো ভারতের ইতিহাসে কয়েদিদের পোশাকও পরাননি, একটু আগে গল্পটা বললেন, অর্থাৎ কয়েদিদের পোশাকও পরানো হচ্ছে না। সব মিলে যেন সবাই ব্যতিব্যস্ত। কেউ কিন্তু নির্যাতিতার সুরক্ষা সঠিক আছে কিনা, নির্যাতিতা শেষ অবধি বেঁচে থাকবেন তো, এই কথা কিন্তু কেউ বলছেন না। একজন মূল সাক্ষী মারা গেছেন, যিনি ওই ম্যানেজার ছিলেন আশ্রমের, কিন্তু এই মেয়েটিকে শেষ অবধি বাঁচিয়ে রাখতে হবে। এবং যে মেয়েরা আজ অব্দি অত্যাচারিতা হয়েছেন, তোমার অনুষ্ঠানেই দেখলাম এরকম নাকি আত্মচিৎকার অনেকবার উঠে এসেছে, সেই সব মেয়েরা কারা, তারা আজকে বেঁচে আছে কিনা, যদি বেঁচে না থাকে তাহলে তাদের দেহাংশ কি পাওয়া যাবে ওই আশ্রমের মাটির তলা থেকে, এগুলি কিন্তু ভাবার সময় এসেছে। আমার তো মনে হয় যে যারা বেঁচে আছে তারা যদি নির্ভয়তা পায় তবে তারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে আসতে হবে। জয়ললিতার ক্ষেত্রে যেরকম তামিলনাড়ু ছাড়া অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, ইমিডিয়েটলি এই বাবাকে নন বিজেপি স্টেটে শিফট করা উচিত। নয়তো আরেকটা শশীকলার ঘটনা ঘটবে যে ভিভিআইপি ট্রিটমেন্ট করবে জেল থেকে বেরিয়ে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে সামাজিক সমস্যা। না, সামাজিক সমস্যা। আর এটা রাতারাতি অত সহজে এটা ছোটখাটো বেশ সুপ্রিম কোর্টের এক জাজ একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে আমাদের দেশে দুটো সমস্যা, একটা হচ্ছে দুর্নীতি আর সেকেন্ড হচ্ছে, আমি এটা চেঞ্জ করে বলছি তোষণ, মানে ওই রিজার্ভেশন সম্বন্ধে বলেছিলেন, আমি তোষণের কথা বলছি। সেই তোষণ থেকে মুক্তি পাচ্ছে না বিভিন্ন ম্যানিফেস্টেশন। আমি বলছি না যে কোনো আমি একবারও বলছি না যা করেছে ভালো কাজ করেছে। আপনার দল পত্তা দেখাচ্ছে না কেন? কেন যারা যারা একটা ক্রিমিনালকে শাসন করেছে তাদের আমি শুরুতে শুরু করেছি মোদি একা। আমি একটা কথা বলবো, শুনবেন? শেষ 1 মিনিটে বেশি নেবো না। গতকাল মারা গেছেন
আমাদেরই এক কাউন্টার পার্ট, IIM IITর এক কাউন্টার পার্ট, IITর এক প্রফেসর ছেলেকে নিয়ে সেলফি তুলতে গিয়ে খাদানে পা দিয়ে মারা গেলেন। একদম। মমতা ব্যানার্জি কতবার বলেছেন খাদান করো না, সিন্ডিকেট করো না। মমতা ব্যানার্জি বললে কি হচ্ছে? গ্রাসরুট লেভেলে সম্ভব না। মোদিজিও ঠিক তেমনি হাজারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য আইন। নিন্দার কোনো ভাষা নেই, নিন্দার কোনো ভাষা নেই, নিন্দার কোনো ভাষা নেই। এ তো আর খাদানের বিষয় নয়, দলের হাতে তো মন্ত্রীদের সরিয়ে দেয়া। কথাটা বলছি, আমি ন্যূনতম অ্যাকশন নেব না। এইটাই বলছি। না অ্যাকশন কে নেবে না? কোন অ্যাকশনটা নেওয়া হয়েছে? আমি দুটো কম্পারেবল ইনস্ট্যান্স নয়। এক্সাম্পল দিলাম, বুঝতে পারবেন কিনা আমি জানি না। না না এক্সাম্পল দিলাম যে 1% কেন। শুনুন আমি একটা কথা বলছি। আচ্ছা অনুশোচনা অবশ্যই আছে। আপনি জানেন না বোধহয় যে কত ভর্ৎসনা করা হয়েছে 25 তারিখে আয়োজন, তার আজকের আয়োজন। একটু রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো দ্রুত দেখে নেব। বাবার দোষ সেদিন মানতে পারেননি শিষ্যরা। শুক্রবার তারই রেশ আছড়ে পড়েছিল হরিয়ানার পাঁচকুলা সহ একাধিক জায়গায়। বিরোধীদের অভিযোগ, বিজেপি শাসিত হরিয়ানা সরকারের প্রচ্ছন্ন মদতেই নৈরাজ্য সৃষ্টি করেছিল রাম রহিম ব্রিগেড। প্রথম থেকেই তাদের প্রতি নরম মনোভাব নিয়েছিল প্রশাসন। যদিও সাজা ঘোষণার পর বিজেপি অবশ্য রাম রহিমের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছে। ऐसे लोग जिनके 4-5 करोड़ फॉलोअर होते हैं उनमें से कुछ राजनेता भी होंगे, लेकिन इसको जनरलाइज नहीं किया जा सकता। তৃণমূল অবশ্য হরিয়ানায় শুক্রবারের হিংসা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে। আমাদের এখানে রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, শুধু করে হিন্দুরা মুসলমান। আর পাঁচকুলার একটা প্রবলেম হলো, একটা রাম রহিমকে ঠেকাতে গিয়ে 30 জনের উপর মানুষ মারা গেল একদিনে। বিজেপি শাসিত হরিয়ানা সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শনিবার পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট বলে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই পাঁচকুলাকে জ্বলতে দেওয়া হয়েছে। তাণ্ডবকারীদের কাছে আত্মসমর্পণ করে প্রশাসন। আপনারা একজন ডিসির ঘাড়ে দায় চাপাচ্ছেন, কিন্তু যেসব রাজনৈতিক প্রভুরা ভুল নির্দেশ দিয়েছেন তাদের কি হবে? এই প্রেক্ষাপটে সাফাইয়ের খোঁজে ব্যস্ত হরিয়ানা সরকার সব মিটে যাওয়ার পর এখন হুঁশিয়ারি দিচ্ছে। प्रदेश में मोटे तौर पर इस समय शांति बनी हुई है। जो लोग भी इस स्थिति को बिगाड़ने के लिए इस प्रकार से पाए जाएंगे उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। শনিবার এখানেই থামেনি হাইকোর্ট। কার্যত প্রধানমন্ত্রীকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আদালত বলেছিল, উনি ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির নন। এরপর নরেন্দ্র মোদী তার মন কি বাতে নাম না করে হরিয়ানায় হিংসার সমালোচনা করেছিলেন। आस्था के नाम पर हिंसा बर्दाश्त नहीं होगी, चाहे वो सांप्रदायिक आस्था हो, चाहे वो राजनीतिक विचारधाराओं के प्रति आस्था हो, चाहे वो व्यक्ति के प्रति आस्था हो, चाहे वो परंपराओं के प्रति आस्था हो। পাল্টা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বিরোধীরা বলে, হিংসা আটকাতে ব্যর্থ হয়েছে তার দলেরই হরিয়ানা সরকার, তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে কেন বরখাস্ত করলেন না নরেন্দ্র মোদী? সেই প্রসঙ্গে তিনি চুপ কেন? मन की बात सब अच्छी है, लेकिन कर्म की बात, जमीनी सच गलत है। और आज तक हमें न जवाबदेही मिली है, न किसी को कुर्सी से हटाया गया है, चाहे वो योगी आदित्यनाथ का गोरखपुर हो, बाल मृत्यु हो, चाहे वो खट्टर साहब का हरियाणा हो। মনোহরলাল খট্টার অবশ্য এখনো মুখ্যমন্ত্রী পদে বহাল। ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের আপাতত ঠিকানা জেল। এবিপি আনন্দ। সব থেকে দুর্ভাগ্যের কি জানেন, আমাদের আশঙ্কা যে এই রাম রহিম বাবাজি ইনি একা নন। লোকচক্ষুর অন্তরালে এরম অসংখ্য রাম রহিম আছেন যাদের প্রভাবের জন্য আইন ছুঁতে পারে না। যেমন আজকে সুপ্রিম কোর্টের একটি নির্দেশে যথেষ্ট বিড়ম্বনায় পড়ল গুজরাট সরকার। আজ সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানতে চেয়েছে যে 12ই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন আশারাম বাপুর মামলায় অভিযোগকারিণীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কোনো সন্দেহ নেই যে অভিযুক্ত যখন প্রভাবশালী তখন তদন্ত প্রক্রিয়া নিয়ে, তার গতি নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এক বাবার দুটি ধর্ষণ মামলায় 10 বছর 10 বছর করে মোট 20 বছরের জেল। আরেক বাবার বিরুদ্ধে চলা মামলার গতি নিয়ে চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিশেষ সিবিআই আদালত যেদিন ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা গুরমিত রাম রহিমকে মোট 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল, ঠিক সেদিনই ধর্ষণে অভিযুক্ত আরেক স্বঘোষিত ধর্মগুরু আশারামের মামলা কেন ধীর গতিতে চলছে তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। রাম রহিমের অনুগামীদের তাণ্ডব নিয়ে যেখানে কাঠগড়ায় বিজেপি শাসিত হরিয়ানা সরকার, সেখানে আশারাম মামলায় আদালতের ভর্ৎসনার মুখে বিজেপি শাসিত গুজরাট সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান্না এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ সোমবার গুজরাট সরকারকে প্রশ্ন করে, মামলায় দেরি কেন হচ্ছে?
হচ্ছে? কেন অভিযোগকারিনীদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলুন? এ নিয়ে বিজেপি শাসিত গুজরাট সরকারকে দ্রুত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেয় আদালত। ধর্ষণের অভিযোগে 2013 সাল থেকে জেলবন্দি 76 বছরের স্বঘোষিত ধর্মগুরু আশারাম। গুজরাটের 2 বোনকে ধর্ষণের অভিযোগে জেলবন্দি আশারাম বাপুর ছেলে নারায়ণ সাইও। রাজনৈতিক হেভিওয়েটদের সঙ্গে আশারামের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। নানা সময় বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গিয়েছে তাকে। এহেন আশারামের মামলাতেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে বিজেপি সরকার। এপ্রিল মাসেও এই মামলায় সর্বোচ্চ আদালত গুজরাট সরকারকে বলেছিল, মামলা টানবেন না, দ্রুত বয়ান নথিবদ্ধ করুন। এর পরের দিন ফের সমালোচনায় বিদ্ধ গুজরাট সরকার। যদিও তাদের দাবি, আশারামের জন্য এই মামলায় দেরি হচ্ছে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওয়াইল্ডস্টোন পারফিউমস লোক তো নোটিস করবেই। abpweddings.com আনন্দবাজার পত্রিকা পাত্রপাত্রী নবরূপে। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। এবং স্টাইল বাজার, এবার পুজোয় স্টাইল বাজার শপিং করলেই উপহার।